excretion of the most of the metabolic end products on the body. বডিতে আমরা খাচ্ছি যত এন্ড প্রোডাক্ট আছে এটা এক নম্বর। 2 নম্বর কাজ হলো মেনটেন দ্য ইলেকট্রোলাইট ব্যালেন্স। এই যে সোডিয়াম পটাশিয়াম আমরা মেনটেন করি, এটা 3 নম্বর ফাংশন তো হরমোনাল ফাংশন। ডায়ালিসিস পেশেন্ট কারণ ইউরোথ্রোপয়েটিন 85% ইউরোথ্রোপয়েটিন কামস ফ্রম দ্য কিডনি, যার জন্য কিডনি যখন কাজ করে না তখন ইউরোথ্রোপয়েটিন আসে না। ইউরোথ্রোপয়েটিনের মেইন কাজ কি? মেইন কাজ হলো তোমার আরবিসি প্রোডাকশন, রাইট? ইউরোথ্রোপয়েটিন কি করছে স্যার? ওই যে অন্যরা দেখতে চাইছে তো কি বলেন সেজন্য? স্যার অনেকেই চাইছিল করার জন্য কিন্তু অনেকের সুযোগ হচ্ছে না। এখানে কি রাখার সিস্টেম নাই তো? ব্লাড প্রেশার মেনটেন করার একটা ইম্পর্টেন্ট কাজ। আমরা 4টা কাজ করি, একটা রেসপিরেটরি ফাংশন, একটা ইলেকট্রোলাইট ব্যালেন্স, হরমোনাল ফাংশন, কন্ট্রোল অফ ব্লাড প্রেশার। কারো ব্যাগে এক্সট্রা কলম আছে এখন এই কিডনি ফেইলিউর মানে হচ্ছে এনি অফ দি ফাংশনস ডিরেঞ্জমেন্ট মানে কমে যাওয়া অথবা অল্টার। 4টা একসাথে হইতে পারে, অথবা একটা হইতে পারে, অথবা 2টা হইতে পারে, হোয়াট এভার ইট মে বি, উই কল ইট কিডনি ফেইলিউর। এটা হলো লিটারেরি টার্ম। এখন আর কিডনি ফেইলিউর আমরা বলি না, আমরা লিটারেরি টার্ম বলতে বলি রেনাল ইম্পেয়ারমেন্ট। ইম্পেয়ারমেন্ট শব্দটা হলো যে কিডনি কম কাজ করে। এখন আসলে কিডনি কম কাজ করার জন্য 2টা ভাগে ভাগ করি, একটা হলো একেআই অ্যান্ড সিকেডি। ঠিক আছে, একেআই অ্যান্ড সিকেডি। কিডনি ইম্পেয়ারমেন্ট আমরা ফেইলিউর শব্দটা বলি না, কারণ হলো ইম্পেয়ারমেন্ট। ফেইলিউর শব্দটা বলি না এই জন্যে, ফেইলিউর শব্দটা খুব আতঙ্কগ্রস্ত করে, তাই না? তো এই যে আপনার কিডনি ফেইল হয়ে এতে সর্বনাশ। এই জন্য প্রথম আমরা বলি কিডনি ফাংশন একটু দুর্বলতা আছে। আমি বাংলায় যেটা বলি যে আপনার কিডনি ফাংশন একটু দুর্বলতা আছে, দেখা যাবে। এই দুর্বলতাটাকে আমরা 2টা ভাগে ভাগ করি, একেআই অ্যান্ড সিকেডি। একেআই মানে হলো অ্যাকিউট কিডনি ইনজুরি, আর সিকেডি হলো ক্রনিক কিডনি ডিজিজ, অর সিকেআইও বলা যায়, ক্রনিক কিডনি ইনজুরি। যাই হোক, এখন একেআই একটু ডেফিনেশনটা তোমার মনে রাখো যে রেনাল ইম্পেয়ারমেন্ট হেডিং করছি আমরা, রেনাল ইম্পেয়ারমেন্ট থাকবে। এখন রেনাল ইম্পেয়ারমেন্ট আমরা ইম্পেয়ারমেন্ট বললাম, এটা দেখে কি দেখে বুঝতে পারি হলো সেরাম ক্রিয়েটিন লেভেল দেখে। ক্রিয়েটিন লেভেল নর্মাল কত বলি আমরা? 0.6 to 1.2 পর্যন্ত, 2 mg/cent, অথবা আমরা যেটা বলি যে 120 মাইক্রোমোল। ঠিক আছে, মাইক্রোমোল। এখন এর চাইতে যদি বেশি হয় সেটাকে বলবো আমরা রেনাল ইম্পেয়ারমেন্ট। তাহলে প্রথম আমরা বললাম রেনাল ইম্পেয়ারমেন্ট, তারপর আমরা বলবো যে এটা কি একেআই। একেআই মানে অ্যাকিউট কিডনি ইনজুরি, মানে হঠাৎ হয়েছে, কালকে ভালো ছিল, আজকে দেখা গেল তার ক্রিয়েটিনটা 1.5 হয়ে গেছে। কি কারণ? এরকম যদি পাই তাইলে আসলে এটা হলো একটা কথা, কিন্তু আমরা তো জানি না, প্রতিদিন তো সে কিডনি ফাংশন করে নাই। এই জন্যে রোগীর কথাই আমি বিশ্বাস করি না, আমি কিছু এভিডেন্স দিয়ে বলবো যে এটা হলো হঠাৎ কিডনি দুর্বলতা, আর ওটা দীর্ঘমেয়াদী কিডনি দুর্বলতা। তাহলে বিষয়টা হলো এই যে হঠাৎ কিডনি দুর্বলতা হলো যে কিডনির ক্রিয়েটিন বেড়ে গেছে। এটা যদি পারসিস্ট করে লেস দেন 3 মান্থ সময় দিয়ে আমরা এটাকে স্বল্পমেয়াদী বা হঠাৎ দুর্বলতা, অথবা দীর্ঘমেয়াদী বা আজীবন ধরে দুর্বলতা থাকবে। এটা আমরা সময়ের ফ্যাক্টর দিয়ে আমরা বলি। তাহলে 3 month or less কিডনি দুর্বলতা, 3 month or less, আর 3 month more than 3 মাসে হবে না, more than 3 month। এখন একটা কথা হলো যে আমরা জানি যে কিডনি ফাংশন টেস্ট হইলে ক্রিয়েটিন লেভেল, এটা আমরা মানে ক্লিনিক্যালি করি, কিন্তু এক্স্যাক্টলি টু সে সেটাকে বলি আমরা জিএফআর। on the basis of GFR, glomerular filtration rate। এটার মানেটা হলো যে তোমার কিডনি যে থাকতেছে, ফিল্ট্রেশন মানে থাকা, ও যেটা বলি ফিল্ট্রেশন।
ফিল্ট্রেশন করতেছে যে এই ফিল্ট্রেশনটা প্রতি মিনিটে আমাদের বডিতে সাধারণত একটা 80 to 140 ml পার মিনিট পার স্কোয়ার মিটার বডি সার্ফেস এরিয়া। এটা সবসময় বডি সার্ফেস এরিয়াতে মনে রাখবা। এটা হলো জিএফআর নর্মালি। তার মানে এটা হইল ওই ব্রিটিশ আমেরিকান যারা এভারেজ 6 ফুট 5 ইঞ্চি অথবা 6 ফুট, মানে ইউএসএ আমেরিকান ওয়েস্টার্ন। কিন্তু আমাদের এভারেজ হইলাম আমরা 5.6 ইঞ্চি, যেমন আমি 6.5, ও 7, তাই না? এরকম। তাহলে আমাদের বেলায় আমরা জিএফটা সাধারণত 89 ক্যালোরি 70 থেকে 110 হয় বা 120 হয়, তাহলে আমাদের জন্য নরমাল। তো এটা ক্যালকুলেশন করলে পাবা, কারণ এদের বডি সার্ফেস এরিয়া যেরকম হয় আমাদের বডি সার্ফেস কম হবে। যাই হোক, তাহলে যদি বইপত্রে বলে যে জিএফআর কত, তোমরা এইটাই বলতে হবে, কারণ আমাদের তো রিসার্চ নেই, ওদের রিসার্চ, রাইট? এই জন্য তোমরা ওই বলবা। তাইলে আমরা বললাম যে কিডনি যে ইম্পেয়ারমেন্ট হয় এটা স্বল্পমেয়াদী আর একটা দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদীতে বলে আমরা একেআই আর দীর্ঘমেয়াদীকে বলি সিকেসি। তাহলে এটা অন দি বেসিস অফ হোয়াট ক্রিয়েটিন বলি। তো ক্রিয়েটিনটা হলো আমরা প্র্যাকটিক্যালি ওয়ার্ডে যেমন এখন করলাম 1 ঘন্টার মধ্যে তুমি একটু জানলে, এটা একটা ধারণা। ক্রিয়েটিন হলো ওয়ার্কিং ফর্মুলা, বাট সাইন্টিফিক ফর্মুলা দ্যাট ইজ দ্য জিএফআর। তোমাকে যদি বলে যে এই যে সিকেডি কে কি দিয়ে বলবা, এটা জিএফআর দিয়ে বলবা, এটা নট দ্য ক্রিয়েটিন। বাট আমরা প্র্যাকটিক্যালি ক্রিয়েটিনকে চলি, সুবিধা আমি করে যাই, তাদের ক্রিয়েটিনটা একটা সিদ্ধান্ত নিই। কেন ক্রিয়েটিন কত হলে কত জিএফআর হবে, ওটা হাই পার্টিকেল কথাবার্তা ওটা আমাদের জানা দরকার না, ওটা আমরা জানি। ধরো ক্রিয়েটিন 3 হলে আমি জানি তার জিএফআর 40 হবে বা 40 নিচে হবে। ক্রিয়েটিন যদি 4 হয় তার জিএফআর 25, এটা আমরা জানি। এটা কোরিলেশন বলে যে ক্রিয়েটিন এত হলে জিএফআর কত হবে। এই জন্য আমি যেমন কখনোই জিএফআর করি না, আমি তোমাদের বলি যে কারণ আমরা জানি। কেন জিএফআর করতে গেলে একটা স্ট্যান্ডার্ড কন্ডিশন, জিএফআর করতে গেলে স্ট্যান্ডার্ড কন্ডিশন যেটা আমরা সাধারণত করতে পারি। কি স্ট্যান্ডার্ড কন্ডিশন? জিএফআর করতে গেলে স্ট্যান্ডার্ড কন্ডিশন এই জন্য দেখো কিছু জিএফআর করে আমার মাথা গরম হয়ে যায়, এমন একটা ধমক দিয়ে যেতে পারে লেখা কয় স্যার ল্যাবরেটরি আছে। কারণ হলো জিএফআর এটা একটা ক্যালকুলেটিভ ম্যাথড, এটা কারেক্টেড না। ওটা ক্রিয়েটিন দিয়ে বডির একটা ফর্মুলা আছে, ওটার দরকার নেই তোমাদের, ওই ফর্মুলা দিয়েই তার জিএফআর বেরিয়ে যাবে, বাট ওটা স্ট্যান্ডার্ড না। স্ট্যান্ডার্ড কন্ডিশন জিএফআর কতগুলো অনেকগুলো জিনিস থাকে, যেমন 1 নম্বর 3 days ভেরি নর্মাল ওয়ার্ক থাকবে, মানে কোনো উত্তেজনা থাকা যাবে না। হেভি পরিশ্রম করলা, খেতে গিয়ে কাম করলা, ওইসব চলবে না। 24 ঘন্টা তুমি আমার মতো রাউন্ড দিলা, 32টা পেশেন্ট ক্যাথেটার করলা, এটা চলবে না। হেভি স্ট্রেস, আমার মাথা ঘুরতেছে, এসব করা যাবে না। তাহলে 3 days একদম অ্যাবসলিউট বেজাল কন্ডিশন। কথা হলো নর্মাল একটা মানুষ, নর্মাল কাজ, নর্মাল খাওয়া, নর্মাল মানে তার জন্য যে ধরনের খাওয়া দেওয়া দরকার সেই নর্মাল। 1 কেজি মাংসও খেতে পারবে না, আবার না খেয়েও থাকতে পারবে। 2, 3 নম্বর নর্মাল হাইড্রেশন। নর্মাল হাইড্রেশন মানে 1-5 লিটার করে পানি খাইলাম, আমার কিডনি খুব ভালো আছে, আবার দেখলে যে খাইলামই না, 2 আধা লিটার খেলাম। নো, ব্লাড প্রেশার সবকিছু নর্মাল থাকতে হবে। সোজা কথা ভেজাল কন্ডিশন মানে কি? নর্মাল অত্যন্ত শান্তিতে একটা পেশেন্ট থাকলে যেরকম থাকে, তোমার কোনো টেনশন নাই, ভালো ঘুম হয়েছে, ভালো খাচ্ছ, এরকম একটা ভেজাল কন্ডিশন। কি কফি আছে? সবাই। তো এই যে পূর্ব শর্তগুলো, এই শর্তগুলো পূরণ করে জিএফআরটা যদি করতে পারো তাহলে আই ক্যান অ্যাকসেপ্ট ইট, আদারওয়াইজ আই উইল নট অ্যাকসেপ্ট। যার জন্যে জিএফআরটা আমরা নিতে পারি না। কিন্তু সায়েন্টিফিক ডিসকাশনে যখন যাবা, কোনো সেমিনার সিম্পোজিয়াম, তখন তো জিএফআর, তখন জিএফআর আমাদের কোনটা দরকার? আমাদের
প্র্যাকটিক্যাল আমি প্র্যাকটিক্যাল কথা বলছি যে জিএফআর আমি আমার কোনো পেশেন্টের জিএফআর আমি করি না, কেউ করে আসলাম কারণ এই যে জিএফআর করার আগে যে টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো এগুলো কখনোই তারা ফিল আপ এটা সম্ভব না। তারপরে এই জন্য যাই যে কথা বলছিলাম, তাইলে আমরা বললাম যে স্যার কিন্তু আমরা স্যার একটা মাঝখানে কোশ্চেন করি, আমরা যারা সুস্থ মানুষ মানে কিডনি পেশেন্ট না, এরা যদি এই যে নর্মাল বডি চেকআপের জন্য যে আমরা 6 মাস বা 1 বছরে করি, তখন এই জিনিসগুলো এই 4টা জিনিস মেনটেন করে আমরা তুমি যদি জিএফআর করতে চাও আর নর্মাল মানুষ যদি ক্রিয়েটিন করে তাইলে আমি বুঝতে পারবো, কারণ হলো ওইটা আমি জানি কত ক্রিয়েটিন কত হবে ওটা আমার জানা আছে, আমাদের কোরিলেট করা আছে। তারপর কেউ যদি রিয়েলি চাও তাহলে তোমাকে ডেফিনেটলি এই কন্ডিশনগুলোতে যেতে হবে যে আমি একটু জিএফআর করবো, ক্রিয়েটিভ রেনাল ফাংশন টেস্ট করবো, তাহলে 3টা দিন আমি রেস্টে থাকি, বাড়তি কোনো কাজ করবো, নর্মাল কাজ করবো। তার মানে এই না যে তুমি বসে থাকবে, নর্মাল কাজ, তার মানে তুমি যে বসে থাকবে তা না, তুমি আর কোনটা ডিউটি করবা অ্যাজ ইট ইজ নর্মাল, এটাই বোঝাতে হচ্ছে। ওকে, তাহলে এখন আসলো এই যে একেআরসিকে নিলাম, তাহলে এখন আসলো যে আমরা ডায়ালিসিস যে শব্দটা বললাম আমরা ওখানে চলে আসি যে আমাদের এই এত বড় ইউনিট ডায়ালিসিস এত ডাক্তার এত বেশি কারণটা কি? কারণটা হল যেহেতু বডির থেকে পয়জন গুলো আমরা বের করতে পারছি না, দ্যাট ইজ নট লিকিং পেশেন্ট অর্গান। কেন? all the toxic materials ultimately affects the brain, পুরো নার্ভাস সিস্টেম, তারপরে হার্ট, all the excitable tissue, মাসেল, সমস্তগুলোর মধ্যে এগুলো বসে যায়। আমরা জানি যে নিউরো ট্রান্সমিটার আছে নার্ভাস সিস্টেম, মাসেলেও তাই আছে কাজ করতে গেলে, তো সমস্ত কিছু সে অকেজ করে দেয়। তার মানে আলটিমেটলি পেশেন্ট বিকাম আনকনশাস এবং তারপরে যে কোনো একটা সময় তাই কার্ডিয়াক অ্যারেস্ট হবে, সে মারা যাবে। তাই তো এই জন্য আমার উদ্দেশ্য হলো যে ডায়ালিসিস কিছুই নেই, একটা আর্টিফিশিয়াল কিডনি। আমরা জানি যে কিডনিতে গ্লোমার আছে, সাকনি আছে, বাংলা কথায় কিডনিতে অনেক সাকনি আছে, তাই নয়? ওই সাকনির কাজ হলো প্রতি মিনিটে 140 ml ব্লাড সাকা, সেটা বের করে দেওয়া। তাইলে পার ডেতে 180 লিটার সাকনি হয় দুইটা কিডনিতে, 180 লিটার। আল্লাহ কি তৈরি করেছে আমরা জানি না যে কত 180 লিটার সাক নিলে সেখান থেকে ওই 178.5 লিটার মতো রিঅ্যাবজর্পশন হয়ে যায়, আর বাকি 1.5 লিটার ইউরিন নিয়ে বের হয়ে যায়। তার মানে ছাকনি হচ্ছে এত, বের হয়ে যায় স্যার কত লিটার? 1.5 লিটার, মানে ইউরিন যেটা ওইটাই বের হচ্ছে, কারো 1.5 লিটার, কারো 2 লিটার, কারো 1 লিটার। মানে নর্মাল ইউরিন পরিমাণ হলো 0.8 থেকে 2.5 লিটার, মানে 800 ml থেকে 2.5 লিটার। তাহলে ওটা ইউরিন হয়ে যাচ্ছে, বাকিটা সব রিঅ্যাবজর্পশন। কারণ সব যদি চলে যেত তাহলে তো তুমি থাকতা না পৃথিবীতে। মোটামুটি এক জিনিস আছে, 108 লিটার যাও মানে 180 কেজি, ওটা কিছু থাকে না। তাহলে এই কাজগুলো ওইটাকে বলে রিঅ্যাবজর্পটিভ ফাংশন অফ দি কিডনি। যাই হোক, কমপ্লিকেটেড ফাংশন আমরা যাচ্ছি না। তাহলে আমরা জানলাম যে গ্লোমার আছে ফিল্টার, ও ফিল্টারের কাজ হলো এগুলো ফিল্টার করে পচা জিনিস, তার মানে বডিতে যত পচা জিনিস আছে ওই ইউরিনের মধ্যে সব চলে যাবে। এই জন্য কারো কারো ইউরিন খুব দুর্গন্ধ হয়, এটা হয় সেটা হয়, বিভিন্ন কিছু। ইট ডিপেন্ডস অন দি বেসিস অফ দি মেটাবোলাইটস, এক্সক্রিটরি ম্যাটেরিয়ালস। খুব কনসেন্ট্রেটেড ইউরিন হলে দেখবে যে গন্ধ হয় বেশি। কেন? মানে ইউরিনের পরিমাণ অল্প, কিন্তু মেটাবোলাইটস তো সবই বের করছে, যেন একটু ঘন ইউরিন, গন্ধ বেশি হবে। এই জন্য আমরা লিমিটেড পানি খেতে বলি যে অ্যাটলিস্ট 2 লিটার খাও। তবে সাধারণত দেখা গেছে 500 ml ইউরিন যদি হয়, দ্যাট ইজ সাফিসিয়েন্ট যে তোমার ওই মেটাবলিক পয়জনগুলো বের করে নিতে সাফিসিয়েন্ট। এটা হলো অব্লিগেটেড ইউরিন। 500 ml তো বেশি হলেই চলবে। দিস ইজ কল্ড অব্লিগেটেড ইউরিন, যে ন্যূনতম কতটুকু ইউরিন লাগবে তোমার পয়জনগুলো বের করতে। আমরা বলি 400, কেউ কেউ বলে 500, ইটস ওকে, 400 or 500 ml, এটাকে বলে অব্লিগেটেড ইউরিন। এইটুকু একটা সুস্থ মানুষের এইটুকু ইউরিন হতেই হবে, নইলে সে অল দি মেটাবলিক প্রোডাক্টসগুলো বের করতে পারবে না। আচ্ছা, এখন আসুন, তাহলে আমরা বলছিলাম যে কিডনি ইম্পেয়ারমেন্ট কখন হবে? যখন দেখা যাবে যে জিএফআর তার কমে গেছে। তাহলে জিএফআর কত কমবে? যে 80 নর্মাল, যেহেতু 80 নিচে হইলে
এখন এই 18 is impairment যদি 3 মাসের বেশি থাকে ওটা সিকেডি হয়ে যাবে 3 মাস পর্যন্ত বা 2 মাস 29 দিন পরে দেখলে যেটা আবার নরমাল হয়েছে, তাহলে দিস ইজ কি ঠিক আছে। এখন বলো যে আমি কি 3 মাস বসে থাকবো? আমি এরকম কোন একটা পেশেন্ট পেমেন্ট পাইলে আমি তার হিস্ট্রি নিতে যে ভাই আপনি কোনো ওষুধ খাইছেন কিনা? হ্যাঁ খাইছি স্যার, গত 3 দিন রাত ধরে আমি ব্যথার ওষুধ খাচ্ছি। ইট ইজ ওয়ান অফ বিকজ অফ একেআই। তার মানে হলো হোয়াট আর দি কজেস অফ একেআই? কোনটা হলে চিন্তা করবো যে না তার এই টেম্পোরারি কিডনি ইম্পেয়ারমেন্ট হচ্ছে বা সাময়িক ইম্পেয়ারমেন্ট, সেটার মধ্যে একটা হলো অ্যান্টি ড্রাগ অর কবিরাজি ওষুধ হোয়াটএভার। এই কারণগুলো একটু আচ্ছা। প্রথমত হইল যে কোনো ড্রাগ বা টক্সিক, ব্যথার ওষুধ, অ্যান্টিবায়োটিক, কবিরাজি হোয়াটএভার। 1 নম্বর হলো আমাদের দেশে ডায়রিয়া, মানে প্রচন্ড ডায়রিয়া হয়ে গেছে, ভমিটিং হয়েছে। এটা কেন? যে আমাদের ব্লাড ভলিউমের পানি পরিমাণটা কমে গেছে, কিডনিতে ব্লাড চলাচল কমেছে। তার মানে কিডনির সাকনির পরিমাণটা কমে যায় বলে। তাহলে প্রথম আমাদের দেশে 70% ডায়রিয়া, ভমিটিং, তারপরে আসা ড্রাগ, টক্সিন, তারপরে হলো কিডনির যে কোনো ডিজিজ অফ দি কিডনি। এখন যা ইচ্ছা তাই, যেমন ধরো একটা পাথর হইয়া 2টা পাথরের 2 দিকে কিডনি বন্ধ করে দিচ্ছে, অবস্থা কিডনি বের দিল, তার ক্রিয়েটিভ বের হলো, ছেলে মেয়ে বললাম তাড়াতাড়ি পাথরটা বের করে দাও, 7 দিন পরে দেখতে দিস ইজ কি আগে। কারণ আমার হলো 3 মাস পর্যন্ত হেভি ইনফেকশন হচ্ছে, পেশেন্টের জ্বর, পাতসেল এত, কালচার পজিটিভ, এটা 7-8 দিন রইলেও ক্রিয়েটিন বেড়ে 2 দিন হয়ে গেছে, ঠিক আছে। আমরা অ্যান্টিবায়োটিক দিলাম, কালচার করলাম, 15 দিন পর দেখলো নর্মাল। সো দিস অল আর একেআই, তার মানে ইনফেকশন। তারপরে হলো নেফ্রাইটিস, গ্লোমেরুলার মানে হচ্ছে সাকনিগুলোর কোনো ইনফেকশন, টেম্পোরারি সাকনিগুলো, সেটা আবার 3 মাসের মধ্যে চিকিৎসা করলে ভালো হয়ে যায়। কাজেই একেআই ডায়াগনোসিস করাটা ভালো। কেন ভালো? এটা ভালো হয় অ্যাবাউট 98% অফ দি একেআই, এটা ভালো, তাহলে ভালো। তবে তোমাকে বুঝতে হবে যে এটা কখন ডায়াগনোসিস করা। তোমার কাছে যে আর্লি আসে, এটা কিন্তু যদি দেরি করে সে বেড়ায় যে কিডনি ফেলে জানি না 2 মাস পরে ওটা কিছু করা যাবে না, তখন ওটা ওই দীর্ঘদিন হয়ে 3 মাসের বেশি হলে সে একবার যদি 3 মাসের বেশি হয়ে যায়, তাহলে যখন আমরা এটাকে লেভেল করবো দিস ইজ এ কেস অফ সিকেডি, সিকেডি নেভার কামস টু নর্মাল। তার একজনের ক্রিয়েটিভ 2 আছে, কোনোভাবেই তুমি কমাতে পারবে না, 2 মিলিগ্রাম আছে, এটা তুমি বিভিন্ন চেষ্টা করলা, ব্লাড প্রেশার কমাইলা, হঠাৎ ব্লাড প্রেশার বেড়ে গেল, তার ক্রিয়েটিভ বেড়ে যায়, অনেক কিছু করলা, কিন্তু দেখা গেল 4 মাস পরে এসেও তার ক্রিয়েটিভ 2.2 হয়েছে, 4 মাস পরে। ওই মুহূর্তে তুমি লেভেল অ্যাজ এ কেস অফ সিকেডি। ওয়ান্স ইউ ডিক্লেয়ার অ্যাজ এ কেস অফ সিকেডি, তার মানে ধরে নিতে হবে এটা কোনোদিন নর্মালে আসবে না, এটা আস্তে আস্তে বাড়তে থাকবে, একটা সময়ে তার ডায়ালিসিস লাগবে অথবা ট্রান্সপ্লান্ট। এখন হতে পারে 2 বছর, 5 বছর, 10 বছর, ডিপেন্ড করবে তার লাইফ স্টাইল, তার চিকিৎসা পদ্ধতি, তার কি কি আছে ইত্যাদি ইত্যাদি। তার মানে সিকেডি আমরা যখন বলি কোনো রোগীকে খুব সাবধানে, আমি 3 মাস দেখি, আমি 4 মাসও দেখি, এর আগে বলি না। এর আগে বলি যে কিডনিতে একটু সমস্যা আছে, দেখি আমরা একটু ফলো আপ করি, তখন বলি যে মনে হচ্ছে আপনার একটা দীর্ঘমেয়াদী চলে গেল, দেখা যায় একটু সাবধানে থাকে, ক্রিয়েটিন বাড়লো তাতে কিছু যায় আসে না, আপনি কেমন আছেন সেটা বলা। কারণ হলো যখন সিকেডি হয় অনেক সময় দেখবা 5-6 কি কেউ বুঝে না তার সিমটম নেই, এমনকি 10% অফ দি পেশেন্ট তুমি ইএসআরডি হিসেবে পাইতে পারো। তার মানে ইএসআরডি হলো এন্ড স্টেজ রেনাল ডিজিজ, মানে এই কিডনি কখনোই আর কাজ করবে না, এখন তাকে ডায়ালিসিস দিতে হবে। 5 to 10% এরকম কেস তুমি পেতে পারো। তার মানে জানেই না যে কিডনিকে 14, 15, 10 হয়ে গেছে, কিছু জানে না। কারণ
সিমটম খুব রেয়ারলি। এটি হলো অসুবিধা। অসুবিধা হলো কিডনির একটা রেঞ্জ অফ ওয়ার্ক ইজ ভেরি হাই, আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। বলা হয় যে দুইটা কিডনির একটার অর্ধেক ফিজিওলজিক্যাল নর্মাল থাকলেই মানুষ চলতে পারবে। দুইটা কিডনি বেঁচে থাকার জন্য লাগে না, একটাই যথেষ্ট। একটাই যথেষ্ট না, অর্ধেক যদি 1/4 ওটা যদি পুরোপুরি ফাংশনিং থাকে তাইলেও তার জীবন নর্মালি চলা সম্ভব, তার ক্রিয়েটিন বাড়বে না। তার মানে হলো যখন ক্রিয়েটিন 1.5 বা আমি বললাম 1.2 পর্যন্ত 1.3 হলে আমরা রিজেক্ট করতে পারি, এটা ডাইলেমা। এটা হলো নোম্যান্স ল্যান্ডে আছে, এটা না বেশি না নর্মাল। 1.4 হলে বলবো ওকে। এই জন্যে আমরা বলি যে সিকেটি ডিক্লেয়ার করার আগে তুমি একটা বেশি সময় কিছু জানিস তখন কি কি জিনিস দেখলে তুমি বলবা তাকে সিকেটি একটা জিনিস অন্তত দেখো। আমি ডায়ালিস পেশেন্ট হলে আমি কিন্তু ওই আল্ট্রাসাউন্ড কিডনিটা দেখতে চাই। কেন দেখতে চাই? কারণটা হলো সিঙ্গেল ইনভেস্টিগেশন দ্যাট ইজ দ্য আল্ট্রাসাউন্ড অফ দি কিডনি। আমি তো ওটাতে এইরকম একটা সবুজ পাতা গ্রামে দেখবো যখন মরে যায়, ওটা ডগার থেকে মরতে শুরু করে। তুমি যে রেগুলার ফলো আপ করো, আগার থেকে মরে মরতে মরতে অর্ধেক মরা, অর্ধেক সবুজ মরতে মরতে ওটার কাছে ধরা শুরু করে দেয়। সিকিডনি লাইক দ্যাট। তার মানে গ্রাজুয়ালি ওই সিকিডনিতে কিডনিটা মরতে থাকে। তার মানে কিডনিটা ছোট হতে থাকে, কন্ট্রাক্টেড। ওই যে সাইজ নিয়ে আমি বেশি চিন্তা করি, যে কিডনির সাইজ, তার বডি সার্ভিস এরিয়া যেমন কিডনি, একটা বিশাল মানুষ ওর কিডনির সাইজ আর ওই যে পুস্কিটার কিডনির সাইজ দেখা হবে। বাদনের কিডনি ওটা ওজন হলো 2 কেজি আর ওর হলো 500 গ্রাম। ঠিক আছে, কারণ আল্লাহ তাআলা তো ওটা ম্যাচ করে তাই না, ওটা হবে তাই এরকম হবে। তো ওর 1 কেজি। স্যার একটু মাঝখানে ইন্টারেক্ট করি স্যার, এটা সবার কাজে লাগবে। তাহলে স্যার আমরা যখন কিডনি পেশেন্টকে আল্ট্রাসোনোগ্রাফি অফ কিডনি দিব, তাহলে পুরো কথাটা লিখে দিব আল্ট্রাসোনোগ্রাফি কিডনি উইথ অল মেজারমেন্ট। হ্যাঁ, ওই যে সবসময় দেখি অল মেজারমেন্ট, সেটাই কেন যাচ্ছি যে একটা সিঙ্গেল ইনভেস্টিগেশন, এখানে বায়োকেমিক্যাল অনেক কথাবার্তা আছে, হরমোনের কথা আছে, ক্যালসিয়াম ফসফেট, বলে তোমাদের দরকার নেই। আমরা যেটা দেখি সেটা হলো কিডনি, এই যেটা বললাম আমরা কি লিখি, আল্ট্রাসোনোগ্রাফ অফ কিডনি উইথ অল মেজারমেন্ট। এই অল মেজারমেন্টটা মানে কি? অল মেজারমেন্ট মানে হলো সাইজ। নর্মাল আল্ট্রাসোনোগ্রাফি কিডনিতে 60 কেজি মানুষের সাধারণত কিডনি সাইজটা হবে 10 থেকে 12 সেন্টিমিটার। এটা বললাম 60 কেজি, যেমন ওর হবে, আমার হবে, ওর হবে, ওদের সবারই। ওর একটু ছোট হবে, ওর ছোট হবে। তাহলে এইটা তোমার স্ট্যান্ডার্ড মনে রাখতে হবে। 60 কেজি বাইপোলার লেন্থ স্যার, বাইপোলার, ইয়েস বাইপোলার। এটা হচ্ছে আমরা জানি, এটা তোমাদের জন্য কষ্ট হয় কিনা জানি না। একটা কিডনি এরকম কাটো, আমের মতো একটা আম কাটো, আম লম্বা করে, এইটা হলো আমের আটি, তাই না? এই আটিতে হলো ওই যে কিডনি সাইকেল যে টিউব গুলো আছে, এখানে টিউব থাকে, খালি এই আটিতে টিউব যাবে। আর সাকনি গুলো হলো এখানে এরকম লোবার, এগুলো হলো কর্টেক্স। এই যে এটাকে বলে কর্টেক্স। কেমন কর্টেক্স কি থাকে? কর্টেক্স হলো যত সাকনি কর্টেক্স, এই কর্টেক্স হলো, এটা হলো কর্টেক্স, এখানে থাকে গ্লোমেরুলাস। এই কর্টেক্স, এই যে গ্লোমেরুলাস আছে 1.2 মিলিয়ন, দুইটা কিডনিতে, অনেক বেশি, অনেক 1.2 মিলিয়ন। বলা হয়ে থাকে দুইটা কিডনি 60% অফ দি গ্লোমেরুলাস যখন নষ্ট হবে, 60%, দুটো মিলিয়ে 60% না আলাদা না, আলাদা? দুইটা মিলিয়ে মোর দ্যান 60%, মানে 1.2 মিলিয়ন আছে, এখানে ধরো 8 মিলিয়ন কিডনির গ্লোমেরুলাস, তখন ক্রিয়েটিনটা বাড়া শুরু করে। এর আগে তার মানে তখন সেরাম ক্রিয়েটিন হয়তো 1.4। তার মানে ইট ইজ সো ডেঞ্জারাস যে ক্রিয়েটিন 1.4 মেডিসিন আমরা বলে এর কিছুই না। নেফ্রোলজিস্ট আমাদের কাছে কি জানো, 8 লক্ষ গ্লোমেরুলাস নষ্ট হয়েছে।
তার মানে হলো এই ডেফিনেটলি এটা সিকিউরিটির ক্ষেত্রে, নট এটিআই। তার মানে হলো এই টেক ইট সিরিয়াসলি whenever একটা পেশেন্ট তার ক্রিয়েটিন 1.4 টেক ইট সিরিয়াসলি। তবে ডেফিনেটলি এর সাথে এজ, আদার ফ্যাক্টর এগুলো কোরিলেট করতে হয়, বাট এটা আমরা ইন এ জেনারেলি বলি যে whenever there is rise of creatinine, more than 60% of the bone kidney is impaired function or destroyed. ঠিক আছে? তাইলে এখন আসো আমরা আলোচনা তাহলে কি দেখি, কিডনি সাইজ দেখি, আর কি দেখি এই যে কর্টেক্স আর মেডুলা আল্ট্রাসোনোগ্রাফিতে এটা একদম ডিফারেন্স করা যায়। এটা ক্লিন মেডুলা কিরকম দেখা যাবে আর এই কর্টেক্সটা কিরকম। কর্টেক্সটা সাধারণত কালো কালো দেখা যায়, কালো রঙের এরকম সুন্দর একটা ব্যান্ডের মতো। তোমরা একটা নর্মাল আলোচনা দেখবা এরকম ব্যান্ড। তাইলে কর্টেক্সের কি দিকে, কর্টেক্সের থিকনেস দেখি। এই যে থিকনেসটা, এই থিকনেসটা কতটুকু? এইটা হবে 12 থেকে 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার এটা ডেফিনেটলি অ্যাডাল্ট, মানে এই সাইজের। তাহলে কর্টিক্যাল থিকনেস কতটুকু? 12 থেকে। ইয়েস। তার মানে কোনো কর্টেক্স যদি 12 বা 10 হয়, আমি দেখো ট্রাই করি যে ডায়ালিসিসটা বন্ধ রাখি, একটু লেসিং চার্জ করি, যে দেখি তাকে নন ডায়ালিসে রাখা যায় কিনা, নন ডায়ালিসে রাখা যায় কিনা। এই জন্যে আল্ট্রাসোনোগ্রাম ইজ দ্য সিঙ্গেল টেস্ট বাই হুইচ তুমি এই টেম্পোরারি কিডনি অসুবিধা হলো না দীর্ঘমেয়াদী বুঝতে পারবে। কি বুঝতে পারবা? কিডনির সাইজ ছোট হবে, এটা হয়তো 9 সেন্টিমিটার বা 8 সেন্টিমিটার। এই যে কর্টিক্যাল থিকনেস যারা 12 থেকে, এটা হয়তো 8 সেন্টিমিটার। এজ এ হোল কিডনি মরা পাতার মতো শুকিয়ে গেছে, ছোট হয়ে গেছে। এই জন্যে তিনটা জিনিস, সাইজ অফ দি কিডনি, কর্টেক্স, মেডুলা আলাদা করা যাচ্ছে না, সব একাকার হয়ে গেছে। এই জন্য এটা ডিফারেন্ট করা যাচ্ছে। ওখানে লেখা থাকবে দেখো যে কর্টেক্স মেডুলার ডিফারেন্সিয়েশন ইজ লস্ট অথবা আচ্ছা, আর কর্টিক্যাল থিকনেস কমে গেছে। এইরকম যদি হয়, তুমি চোখ বন্ধ করে বলতে পারো সিকিডি, এবং এটা হতে সাধারণত 3 মাসের বেশি সময় লাগে। এই জন্য 3 মাস পর্যন্ত আমরা ওয়েট করতে পারি যে তার সিকিডি হয়নি। তাহলে এখন আসবো, আমরা একটু জানলাম কিডনির ফাংশন জানলাম, তারপরে আমরা জানলাম যে কিডনি কয় ধরনের দুর্বলতা হয়। এর মধ্যে আমরা বললাম যে অ্যাকিউট হলো, ক্রনিক হলো। তাহলে ক্রনিক কিসে কিসে হয়? অ্যাকিউটের আমরা জানলাম, কারণ জানলাম। ক্রনিকের কারণ হইল, প্রথম কথা হইল যে অ্যাকিউটের সবগুলো কারণ যদি দীর্ঘমেয়াদী থাকে, ধরো ব্যথার ওষুধ খাচ্ছ, হাঁটু ব্যথা, যে মেয়েদের যা হয় সেলফ মেডিকেশন, হাঁটু ব্যথা আছে, সারা ওষুধ খাইতেছে, দোকানে যাইতেছে, লালপুরি ক্লোফেনা, টাফনি খাচ্ছে, এইটা খাচ্ছে, সেইটা খাচ্ছে, সে 3 মাস 4 মাস ধরে, পরে 6 মাস পরে তার পোলারে বলছে যে আমি তার পারি না, আমার পায়ে পানি আসছে। আমরা ডাক্তার দেখলো যে তার ক্রিয়েটিন 3 হয়ে বসে আছে, আলোচনা করলো কি কিছুটা শেষ। তাহলে অ্যাকুইটের সবগুলো কারণ যদি তুমি টাইমলি ট্রিট না করো, ওখান থেকে প্রোগ্রেস টু সিকিডনি, এটি আলাদা একটা বলে রাখলাম। বাট বেসিক্যালি আমাদের দেশে ক্রনিকের কারণ হলো আনকন্ট্রোল ডায়াবেটিস। না, জিএন। আমাদের দেশে জিএন 2 নম্বরের হলো ডিএম। জিএন মানে গ্লোমার নেফ্রাইটিস, ওই যে পায়ে পানি আসে, পেশাবে রক্ত যায়, ইত্যাদি ইত্যাদি। তারপর হলো ডিএম, তারপর হলো হাইপারটেনশন, 1 2 3। তারপর হলো তোমার ইনফেকশন, লম্বা ইনফেকশন, মেয়েদের বিষয় ইউরিন ইনফেকশন, ওখান থেকে কিডনি, পাইলোনেফ্রাইটিস বলে আমরা একটা কথা। পাইলোনেফ্রাইটিস কিডনির সাকনিগুলো পর্যন্ত ইনফেকশন হয়ে যায়। ইনফেকশনে ওটা রিজলভ হলে ওই সাকনিটা নষ্ট হয়ে যায়, একটার পর একটা ঝাঁকে ঝাঁকে সাকনি নষ্ট হচ্ছে, আবার পরে সাকনিতে ধরছে, এই একটা একটা মানে এই প্রসেসটা চলতেই থাকে, ঝাঁকে ঝাঁকে কিডনি ওই গ্লোমাসগুলো নষ্ট হয়ে যায়। তাহলে জিএন বললাম, ডিএম বললাম, হাইপারটেনশন বললাম, ইনফেকশন বললাম। তারপরে আসো আমাদের দেশে, সব দেশে কিছু ফ্যামিলিয়াল ডিজিজ আছে, আমরা তো খুব পাচ্ছি। সেটা কি?
পলিসিস্টিক কিডনি ডিজিজ, অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ। এটা জেনারেশন টু জেনারেশন। আরে সেদিন পাইলাম ওর মা, বাপ, ভাই, বোন সব, ফুপু, খালা সব সব এডিপি সিস্ট। ঠিক আছে? তারপরে আননোন কিছু কজ আছে, সিগারেটের কিছু আননোন কজ আমরা বের করতে পারি, আননোন কজ। এখন বললে আননোন কজের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্য ওবেসিটি। এই যে এটা obesity is one of the important cause of renal CKD. কেন? তুমি একটা ছোট্ট মানুষ, তাকে খুব বেশি কাজ করা, তোমার গাড়িটা পার ডে যদি 100 কিলোমিটার চলে, আর যদি একই গাড়ি পার ডে 1000 কিলোমিটার চালাও, তাহলে কোনটাকে খারাপ হবে? তোমার বডি সার্ভিস অনুযায়ী তোমার তো গ্লুকোজ নাম্বার তো দেয়, ওরা চেষ্টা করছে। তার মানে ওর গ্লুকোজটা যতটুকু কাজ করবে ওটা বেশি কাজ করতে হবে। ওটা আরামে আছে, একটু করলো করলো না, ওই যে ওরটা একটু করলো, ওই লাখে তো করলোই না, করলেও কিছু আসে। তো এই যে বিষয়টা, তাহলে তোমার উপরে বেশি চাপ, স্ট্রেস বেশি। এরকম সিম্পল, এটা বোঝার জন্য ডাক্তারি করতে হয় না। সো গ্লোমারুলার স্ক্লেরোসিস বলে এটাকে। গ্লোমারুলাস মানে নষ্ট হয়ে যাবে, গ্লোমারুলার চুপসে যায়। এই যে এরকম খোলা ছাতা, ছাতাটা খোলা তুমি বন্ধ করে দিলে, এটাকে বলে স্ক্লেরোসিস। এই জন্য ওবেসিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু গ্লোমারুলাস। বুঝতে পারছিস কেন বকি? তো তো বুক মানে বলছি না, মারবো না, সিদ্ধান্ত বকাটা দিব, এটা খুশি দিলাম টাইপের সময় আপত্তি করছে, ওই স্যার মারেন না, আপত্তি নাই, কিন্তু ওই বকাটা দেওয়া যাবে না। আমি বলছি না, স্যার মারলে তো অসুবিধা, আবার ভিডিও করে ছেড়ে দিবি। এই জন্য বলছি বকা হবে, সেটা খুশি দিলাম বকা হবে। এখন সবাই করে স্যার না, স্যার বকেন, মারেন না, বকেন না, ওই খুশি দিলাম স্যার মতো বকা দেওয়া যাবে না, মারেন না। যাই হোক, তাহলে এই জন্য এখন বলে যে 3% যেটা বললাম, এটা ডিরেক্টলি ওবেসিটি ইজ ডিরেক্টলি, মানে কি ডিরেক্টলি প্রপোর্শনাল, কি যত মোটা তত গ্লোমারুলাস স্ক্লেরোসিস। তার মানে যত চিকন তার কিডনি তত ভালো, লাখের কিডনি কিন্তু নষ্ট হবে। খাস কেন? তাহলে এই হলো সিকেডি। যেমন আরো অনেকগুলো ফ্যাক্টর আছে, যেমন ফুড হ্যাবিট, ফাস্ট ফুড ইদানিং করে পয়জনস। কারণ হলো অনেক কমপ্লেক্স মেকানিজম আছে, এটা তোমরা কিছু বলবো। দেয়ার আর সো মেনি ফ্রি রেডিক্যাল ইনজুরি। আমরা যে এই যে তোমরা যে কি পার্টি জানি করে, বুফে পার্টি না কি জানি, বারবিকিউ, সবচেয়ে ডেঞ্জারাস নাইট্রাস একটা পয়জনিং হয়, ওই যে কি জানি দেয়, ওটা পুড়লে দ্যাট ইজ ডিরেক্টলি টক্সিক টু দি গ্লোমারুলাস। বারবিকিউ directly toxic to the glomerulus. So there are so many oxidant injury এবং অনেক কিছু হয়। এই জন্য ফাস্ট ফুড ওটা জানি না তো কি আছে, মেবি আর স্যার সফট ড্রিঙ্কসের মধ্যে ইদানিং বলছে যে সফট ড্রিঙ্ক স্ট্রিক্টলি প্রহিবিটেড। কারণ হলো ওর মধ্যে কিছু ক্লোরিন থাকে, প্রিজারভেটিভ। তো কয়েকদিন আগে ইউরোপ থেকে কিন্তু কোকা-কোলা স্প্রাইট সব উজ্জ্বল করতে হচ্ছে, তোমরা নিউজ দেখছো। কারণ হলো হাইপোক্লোরাইড, যেটা পরিমাণটা এত বেশি, অ্যান্ড ক্লোরিন ইজ ভেরি মাচ টক্সিক টু দি বডি অ্যাজ এ হোল। আর এই ক্লোরিন খেলে মানুষ আছে নাকি? তো এটা একটা ফ্রি রেডিক্যাল এবং ওই জন্যে সফট ড্রিঙ্কস খেতে পারবো। সো দেয়ার আর সো মেনি ফ্যাক্টরস। আর একটা কথা মনে রাখবো, তোমরা যাই কিছু খাও, যাই কিছু বডিতে নাও না কেন, কিডনির সাথে তার দেখা হবে, ইম্পসিবল। কিডনির সাথে দেখা হবে না, পৃথিবীর এমন কিছু নাই যে তুমি বলতে পাইবা নাই। কাজেই বিজ্ঞান ওকে। তাহলে আমরা যেটা গেলাম, যে আমরা কিডনি ফাংশন জানলাম, কিডনির দুর্বলতা জানলাম, কারণগুলো বেসিক জানলাম, কিডনির ইমপ্যারমেন্টের দুটো জিনিস জানলাম, একটা একেআই, একটা সিকেডি, একটা ট্রিটমেন্ট। স্যার এক মিনিট, স্যার প্রোটিন ইউরিয়া নিয়ে একটু বলেন। প্রোটিন ইউরিয়া কেন নাই, ওটা দরকার নেই। প্রোটিন ইউরিয়া ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু গ্লোমারুলাস স্ক্লেরোসিস। যতই প্রোটিন হবে, প্রোটিনের সো মেনি কারণ আছে,
অনেক কারণ আছে প্রোটিনিয়ার। তো প্রোটিনিয়াতে কি হয় আলটিমেটলি, প্রোটিনিয়ার দ্যাট ইজ ইনফ্ল্যামেটরি প্রসেস। প্রোটিনিয়া যত বেশি হবে বুঝবা যে গ্লোমারুলাসের ইনফ্লামেশন তত বেশি হচ্ছে। আমরা জানি যে ইনফ্লামেশন ইজ রিজলভ বাই স্ক্লেরোসিস। কাজেই আলটিমেটলি ওটা যখন সেরে যাবে তোমার ইউরিনে অ্যালবুমিন কাজ অনেক সময় বেশি পাওয়া যায়। ওটাই তো প্রোটিনিয়া কাটা না স্যার, ওটা ডায়াবেটিস পেশেন্টদের, ধরেন কিডনি, ওটা ডায়াবেটিস নেফ্রোপ্যাথি, ওটা গ্লোমারাস নষ্ট হয়ে গেছে, এই জন্য যাচ্ছে ওদের ওদিকে যাচ্ছে না। প্রোটিনিয়া ইজ দ্য ফিচার্স অফ নেফ্রোপ্যাথি বাস, মানে গ্লোমারোনেফ্রাইটিস মানে চাকরি নষ্ট শেষ। চাকরির মধ্যে ফোটাগুলো আছে না, একটা চাকরি তো ফোটাগুলো আছে না, ফোটা দিয়ে ওটা যেহেতু ফোটাগুলো বড় হয়ে যায় ওগুলো সব পেয়ে যাচ্ছে। আর সো মেনি মেকানিজমস আছে এখানে, ইলেকট্রিক্যাল চার্জের মেকানিজম আছে এখানে, গ্লাইকোজেনের মেকানিজম আছে, ওগুলো দরকার নেই। খালি এটা মনে রাখতে হবে প্রোটিনের যত বেশি হবে গ্লোমারুলাস তত বেশি হবে, ডাইরেক্টলি প্রফেশন। এই জন্য আমরা চেষ্টা করি প্রোটিন কমানোর জন্য। তাহলে কি যেন বলছিলাম আমরা একে এবং সিকে। এখন একে আর সিকে ট্রিটমেন্ট, প্রথম কথা হলো যে কোনো ডিজিজের ট্রিটমেন্টে একটা হলো জেনারেল ট্রিটমেন্ট থাকে, যেমন একটা ব্লাড প্রেশার, এটা একটা জেনারেল ট্রিটমেন্ট আছে, একটা স্পেসিফিক ট্রিটমেন্ট আছে। যে কোনো ডিজিজের ট্রিটমেন্ট, এটা হলো ট্রিটমেন্ট দুইটা জিনিস আছে। একটা হলো জেনারেল ম্যানেজমেন্ট, জেনারেল মানে কি সবার জন্য জেনারেল, এটা ইউনিক। আর হলো স্পেসিফিক, ধরো একটা হাইপারটেনশন এর জেনারেল ম্যানেজমেন্টে কি হবে? জেনারেল ম্যানেজমেন্ট ইনক্লুডস ডেইলি লাইফ প্যাটার্ন থেকে শুরু করে তার ডায়েট কি হবে, কতক্ষণ ঘুমাবে, কতক্ষণ কাজ করবে, কতক্ষণ স্ট্রেস নিতে পারবে কি পারবে না, এই যে জেনারেল জিনিসগুলো মানে উইদাউট মেডিকেশন যত ম্যানেজমেন্ট আছে। জেনারেল ম্যানেজমেন্ট ইনক্লুডস ডায়েটারি ইন্ডিকেশন, কাজের ইন্ডিকেশন, ঘুমানোর ইন্ডিকেশন, রেস্টের ইন্ডিকেশন, কি করবে কি করবেন না, এই যে যত কিছু আছে এভরিথিং। একটা ডায়াবেটিসের পেশেন্ট, তার জেনারেল ম্যানেজমেন্ট কি, আপনি এই খাবেন না, ডায়েট চার্ট ভেরি মাচ ইম্পর্টেন্ট। আপনার যদি প্রেশার থাকে তাহলে প্রেশারটা খুব স্ট্রিক্টলি কন্ট্রোল করতে হবে। আপনার যদি পায়ে পানি আসে পানি কম খাবেন, আপনার যদি এই হার্টের কোনো সমস্যা হয় সেগুলো খাবেন, মানে অ্যাসোসিয়েটেড যা কিছু থাকে এগুলা পার্টস অফ দ্য জেনারেল। স্পেসিফিক ম্যানেজমেন্ট কি, ইনসুলিন অথবা ট্যাবলেট, মানে হোয়াট এভার। প্রেশার রোগীর একটা জেনারেল ম্যানেজমেন্ট, একটা স্পেসিফিক, মানে এই জিনিসটা মনে রাখতেই হবে। তাহলে প্রেশার রোগী ভাই আপনি চর্বি খাবেন না, গরু খাবেন না, এটা খাবেন না, এটা করবেন না, লবণ খাবেন না, এই করবেন না, সেই করবেন না, ইত্যাদি ইত্যাদি। দিস অল আর জেনারেল ম্যানেজমেন্ট। আপনার হার্ট ফেলিউর থাকতে পারে, তাহলে পানি আপনি 1 লিটার খাবেন, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তাহলে আর যদি কি বলে মানে হোয়াট এভার মেবি, মানে দিস আর অল পার্টস অফ জেনারেল ম্যানেজমেন্ট। আপনি নিজের সময় একটু ঘুমাবেন, রাত্রে থাকবেন না, এটা করবেন না, সেটা করবেন, এরা অল আর জেনারেল। মনে রাখবা জেনারেল ম্যানেজমেন্ট ইনক্লুড 60% of the treatment of the patient, even the psychological condition, যে তাকে যে কাউন্সিল করা, আরে ক্রিয়েটিন চা হচ্ছে তাতে কিছু যায় আসে না, আপনি 10-15 বছর নিয়ে হবে 500 ক্রিয়েটিন বাড়লে কি হয়, কিছু হয়, আপনি আপনার মতো থাকেন, আপনি কাজ করতে পারতেছেন, হ্যাঁ স্যার পারেন, খাওয়ার রুচি আছে আছে, অফিসে যান, যাই তো ব্যাস আপনি ভুলে যান, এটা নিয়ে কারোর সাথে কথা বলা দরকার। আর একটা কথা, ডিজিজ নিয়ে কারোর সাথে শেয়ার করতে পারে, কোনো রিপোর্ট নিয়ে কারোর সাথে শেয়ার করতে পারে, পার্সোনাল ম্যাটার। বিদেশে কোনোদিন রিপোর্ট কাউকে দেয় না, ডাক্তার বলে দিবে তুমি নেভার এভার নো হয়, খালি বাংলাদেশ ইন্ডিয়াও এখন রিপোর্ট দেওয়া বন্ধ করেছে। তাহলে 60% ইনক্লুড স্পেসিফিক ম্যানেজমেন্ট, ইনসুলিন অথবা ট্যাবলেট অথবা সেক্রিন, মানে হোয়াট এভার ইট মে বি। এই জন্যে আমাদের একটা জেনারেল ম্যানেজমেন্ট আছে, কিডনি। তাহলে জেনারেল ম্যানেজমেন্ট কি, ধরো আমরা একে একটু বলি, মানে হঠাৎ একে আমরা দেখলাম যে সে ওষুধ খায়, ব্যথার রোগ খেয়ে যাচ্ছে, তাহলে কি করতে হবে? এইবারই এই যে তুমি ওখানে নিজে নিজে এই কামটা করছো, বন্ধ করো, এসব বন্ধ করো। দেখলাম তার পায়ে পানি আছে, ওয়াটার রেস্ট্রিকশন, সল্ট রেস্ট্রিকশন, ইলেকট্রিক খারাপ আছে, সোডিয়াম কমে গেছে, একটু লবণ দিতে হবে, অথবা বেড়ে গেছে লবণ বন্ধ করতে হবে, পটাশিয়াম বেড়ে গেছে, পটাশিয়ামের জন্য তুমি যা যা করলা, দিস অল ইনক্লুডস। আর স্পেসিফিক কোনটা জানো? ওই যে ড্রাগ বন্ধ করলাম,
অথবা কবিরাজ ওষুধ অথবা হোমিওপ্যাথি ওষুধ দেখেন যে আর কিছু এটা হলো হঠাৎ কিডনি ঠিক আছে। এক মিনিট স্যার, চা কফিতে পটাশিয়াম কিরকম আছে? চা কফিতে পটাশিয়াম তেমন খেতে পারবো না, খেতে পারবো, খেতে পারবো। চা কফিতে আমরা দিই না কেন, সিকেডি পেশেন্টের এমনি তো তার নিউরো সাবস্টেন্স খুব ভালো থাকে, ঘুম হয় না। ক্যাফেইন থাকে, তার ঘুম স্টিমুলেশন হয়, এই জন্য বলতে দরকার। And কেউ যদি মনে করে যে আমি একটা কফি খাবো চা খাবো সকালে, এখান থেকে অনেকে তো স্যার জুসও খাইতে চায়। জুসে তো পটাশিয়াম, এনি ফ্রুট জুস, সাইট্রাস ফুড, বলার পরে সাইট্রাস ফুড, অনেকে এভরিথিং ভালো। এভরিথিং। হ্যাঁ, এখন কারো যদি ওই সল্ট লুজিং নেফ্রোপ্যাথি থাকে, তারা এই টার্মটা হলো যে ঠিক মতো ওই যে সোডিয়াম ইলেকট্রোলাইট ব্যালেন্স করে, অ্যান্ড কোনো ডিজিজ দেখা যায় সে ওই ক্যাপাসিটি তার সমস্যা, যেমন যে 630 নম্বর পেশেন্ট, ওর সল্ট লুজিং নেফ্রোপ্যাথি থেকে ওরে তো আপনি খালি লবণ খান, দুধ খেলেও লবণ খান, আজকে করে দিয়েছে, আপনি যাই খাবেন তার সাথে লবণ দিবেন, এটা আলাদা বিষয়। দিস আর ভেরি স্পেশাল কেসেস, তাই তাহলে এইটা হলো। এখন আসলে স্পেসিফিক কখনো কখনো একেআই হঠাৎ দেখবা আমরা একটা ডায়ালিসিস খুব রেয়ারলি দিই, বইপত্রে বলে একেআইতে ক্রিয়েটিভ যদি 7-এর উপরে যায়, পটাশিয়াম যদি 6-এর উপরে যায়, ক্রিয়েটিনিন, তাইলে ডায়ালিসিস দেওয়া উচিত, এবং টেম্পোরারি ডায়ালিসিস, এটা হলো টেম্পোরারি ডায়ালিসিস। কিন্তু আমি সাধারণত দিতে চাই না, আমি খুব কমই দিচ্ছি, দেখবো আমি এইটা দিতে চাই না, কারণ 2 দিন সময় বেশি নিয়ে যদি করতে পারি। এখন এইটা হলো কি, এটা অ্যাকচুয়ালি এখন বলে যে ডায়ালিসিস এই যে সিদ্ধান্তগুলো, দিজ আর দি কনসালটেন্টস ডিসিশন। আগে আমাদের বলা হতো, একদম আমরা যখন সেই 97-তে এমনি ঘুষি যাব, তখন আমাদের সাধারণ সারা 14 শিখাই তো একেআই, মানে তখন তো এআরএ বলতো, অ্যাকিউট ফেইলুর, ওই শব্দটা বাদ হয়ে গেছে, এআরএ বা সিআরএ। কেন নাই? ফেইলুর শব্দটা আতঙ্কে ওটা নাই, তো বাদ হয়ে গেছে। তো তখন এরা বলি তো একে এআরএ ক্রিয়েটিন 6 অথবা মোর, ডায়ালিসিস দাও, নো কোশ্চেন, পেশেন্ট কেমন আছে না আছে। এখন আর এটা বলে, এখন বলে যে আমি কনসালটেন্ট, আমি সিদ্ধান্তের মানে কি, আমি পাইছি, আমি যা বলছি ঠিক, কারণ হলো এই পেশেন্টের ইনস আউট আমি জানি, ওই বই তো জানে না, বই তো সেই কবেকার একটা কথা বলে দিয়েছে। কাজে এখন বলা হয় ডায়ালিসিস সিদ্ধান্ত এটা পেশেন্ট কনসালটেন্ট, তার মানে হলো কনসালটেন্ট ডিসিশন। এই জন্য কনসালটেন্ট এই যে কে কত বেশি রোগী দেখছে, কার কত অভিজ্ঞতা, কার কত থিঙ্কিং অ্যাবিলিটি, কে কোন ওয়েতে থিঙ্ক করতেছে, এইটাই হলো একটা ক্যারিশমা, এইটাই হলো একটা এক্সপেরিয়েন্স, এইটাই হলো একটা স্মার্টনেস। এটাই হলো একজনের সাথে আরেকজনের ইয়েস, সবাই তো নেফ্রোলজিস্ট, কিন্তু ডিফারেন্সটা ওই জায়গাটা যে তুমি কিভাবে চিন্তা করবে, তুমি কখন ফিস্টুলা করবা। যেমন এখন কেউ বলে যে বিদেশে দেখবা ওরা করে, অনেকগুলো কারণ আছে, 6 ক্রিয়েটিন ওরা ফিস্টুলা করে, কিন্তু ফিস্টুলা যদি বডিতে থাকে তখন তো ডায়ালিসিস আমরা দেই না, কারণ ডায়ালিসিসের ইন্ডিকেশন এখন আবার চেঞ্জ হয়ে গেছে সিকেডিতে, আমি বলতে চাচ্ছি। কারণ ফিস্টুলাটা আগে করে রাখলে হয় কি, এটা হার্ট ফেলিউর অ্যাগ্রাভেট করে, এই জন্য ফিস্টুলা আমি করাই না। স্যার বিদেশে তো আমি দেখছি আমার এক পেশেন্ট 5 হয়েছে ক্রিয়েটিনিন, তাকেই ফিস্টুলা করে দিয়েছে। কিন্তু এটা এই জন্য তো স্যার আমি দেখি আপনি 12 এটা হাইপার সার্কুলেশন করে, হাইপার ডাইনামিক সার্কুলেশন। কার্ডিওমাইলে এমনি তো থাকবে, তার হাইপারটেনশন আছে, তারপরে হবে ডেফিনেটলি এটা হাইপার ডাইনামিক সার্কুলেশন করে, হার্টের উপর চাপ ফেলে তার হার্ট ফেলিউর অ্যাগ্রাভেট করে, এই জন্য আমি করি না। দেখো বেশিরভাগ ক্ষেত্রেই মানে 95% ক্ষেত্রে আপনি তো অনেক দেরি করে আমি দেরি করে করি, এই জন্য আমার কাছে অনেক মিলে না। হ্যাঁ, কালকেও একটা রোগী ডায়ালিসিস কি জানো না, আমি করি না। কেন? ওই পেশেন্টে আমার উদ্দেশ্য কি, ডায়ালিসিস ইজ নট এ কিউরেটিভ ট্রিটমেন্ট। যখন সিকেডি করবে তুমি, তখন তাকে তুমি কিউরেটিভ ট্রিটমেন্ট পৃথিবীতে নাই, আবিষ্কার হয় না। জাস্ট ইউ ওয়েট ফর ডায়ালিসিস অথবা ট্রান্সপ্লান্ট, ওয়েট করা। এখন আমি ডায়ালিসিস ছাড়া তার যদি 6 মাস বেশি ওয়েট করতে পারি, তাহলে তার 3 লাখ টাকা সেভ হলো। অ্যাট দি সেম টাইম পুরো ফ্যামিলি যে হয়রানির মধ্যে ফেলছিলাম, এটা হইল না।
কারণ একটা ডায়ালিসিস পেশেন্ট ফ্যামিলিতে থাকলে ও শেষ, ওর ফ্যামিলি শেষ, ওর গরু বাছুর শেষ, ঘরের টিন শেষ, সব শেষ। এই জন্য আমি একটু এটা নেগলেক্ট না, এটা একটা কৌশল। আমি তাকে যে নেগলেক্ট করছি সেটা না, কিন্তু আমি একটা কৌশল দেখি ওরা কথা বলছি। এইটাই জায়গায় হলো আমার সাথে মিলে না। এখন আমার সবাই বলে যে আমার কাছে নাকি ডায়ালিসিস লাগে। আরে লাগবে না কেন, যখন লাগে তখন লাগবে। সময় একটু বেশি। যেমন গত বৃহস্পতি 3টা পেশেন্ট বিএসএম থেকে বলে দিচ্ছে যে 8 ক্রিয়েটিন আপনি ফিস্টল করেন ডায়ালিসিস লাগবে। আমি না কিছু রোগী খুশিতে বাঁচে না, লাফাইতে লাফাইতে বাইরে গেছে আইসিলে খুশিটা আরো। তারপরে বাইরে যাওয়ার সঙ্গে স্যার আমার তো এখন খুব ভালো লাগছে, আমি কোনো রোগী নেই। আমি অবশ্যই আপনার রোগী নেই, ও আর 2 বছর ডায়ালিসিস সারা থাকবে, কিছু যায়। মেন্টাল স্ট্যাটাস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে কোনো রোগের জন্য। এটাই স্যার আপনার কাছে বেশিরভাগ রোগী বলে মেন্টাল স্যাটিসফ্যাকশন, মানে কথা বলে ওদের। আমি 5টা স্টেন্ড নিয়ে 14 ঘন্টা কাজ করছি, 32টা রোগী রাউন্ড দিলাম। এক বুড়ি বেটি, ওটা কোনো ইয়ে নাই যে 514 ক্যাথেটার করলাম, ওই ছুটি 513 স্যার। 13 হ্যাঁ, ওটা অনেক মোটা বাবা কোর্সে যে আল্লাহ জানে, অনেক মোটা। অনেক বুড়ি সামনে থেকে এসে পড়ছে বেড থেকে। আমি গেলাম হ্যাঁ, হয়ে গেছে, নাই কোনো ফিলিংস নেই। এটা হলো থিঙ্কিং, এখানেই থাকা উচিত। সকল স্যার তো বলতেছে এটা কেমনে করলো স্যার। হ্যাঁ, তো হয়ে গেছে, ইয়ে কি হয়ে গেছে, আমি জিতে গেছি, লটারি ফেললাম। যাই, এই জন্যে বলা হয়ে থাকে যে কোনো পেশেন্টকে ব্রেকিং নিউজ দেওয়ার আগে তার একটা কাউন্সিলিং দরকার, সাইকিয়াট্রিক কাউন্সিলিং দরকার। অবশ্যই নেফ্রোলজিস্ট মাস্ট হ্যাভ সাম কাউন্সিলার। এটা বিদেশে তাই করে, তুমি তাকে ডায়ালিসিস করে অফিস করে তুমি কাউন্সিল করলে হবে না, কাউন্সিলের কাছে পাঠাতে হবে। ব্রেকিং দ্য ব্যাক। হ্যাঁ, তখন ওই কাউন্সিলটাকে বলবে আপনি কোনো চিন্তা করবেন না, আপনার এই ডায়ালিসিস হবে, এটার কোনো অসুবিধা নেই, আপনি খুব ভালো থাকবেন, আপনি ভালো খাবেন, তখন ডিম 5টা খাবেন, কারণ হাই প্রোটিন ডায়েট লাগে ডায়ালিসিস করতে, এইটা করবেন সেইটা করবেন, এই জিনিসটা তখন বলবেন যে এটা কাউন্সিলিং দরকার। উইদাউট কাউন্সিলিং বাইরে কোনো ডায়ালিসিস শুরু করতে পারবে না। আমাদের এর আমি কাউন্সিলর, আমিই শুনি। যাই, একটা গল্প বলি, বলি ফ্যামিলির তখন আমার নিস্তলে ডায়ালিসিস, এখন তো পড়তে লেগে গেছে, আমি বিশাল। তাই এক রুগীর ক্যাথেটার ডায়ালিসিসের বাসায় গিয়া হঠাৎ তার ওই মানসিক শুরু হয়ে গেছে, রান্নাঘর থেকে বটি দাও নিয়েছে, সারা বাসা দৌড়াচ্ছে। আমি প্রফেসর এসেছিলাম কোথায়, তার আমি কেটে কেন আমার এনে কি হয়েছে। তারপরে সেই অ্যাটেন্ডেন্ট দৌড়িয়ে এসে, তারে বাইন্দা রাখা যায় না, সে বটি দাও সবাই কোপ দেয়। তারপরে আমি তাদের বললাম নিয়ে আসি, তখন ওরা বলছে যে ঠিক আছে চলো যাই হাসপাতালে, প্রফেসরের সঙ্গে এখানে পাই না, হাসপাতালে পাই পাই। ডায়ালিসিস রুমে নিয়ে আসছে, তখন আমাদের সাইকিয়াট্রিস্ট, খুব ফেমাস সাইকিয়াট্রিস্ট মারা গেছে, কামাল সাহেব। এটা 2006-এর ঘটনা, 2007-এর ঘটনা। কামাল ধরে বলুন কামাল ভাই রেজাল্ট হয়ে গেছে, তো মেন্টাল কিছু না যাচ্ছি। তারপরে কামাল ভাই গিয়ে তাকে ওষুধ টষুধ দিয়েছে, তাকে কাউন্সিল করছে। ওই দিন আমি ডায়ালিসিস দিচ্ছি, এটা আরেকটা ইফেক্ট ছিল, তার ক্রিয়েটিন বেশি ছিল, এটা একটা ইফেক্ট। মানে ওই ইউরেমিয়াতে সে ডাউন হয়ে যেতে পারে, খুব রেয়ার ক্ষেত্রে সে অ্যাগ্রেসিভ, একের ভাইঙ্গা মাইনা মুজা শেষ করে হবে। হ্যাঁ, কোন রকমের খালি পেরিডল দিয়ে ডায়ালিসিসটা কমপ্লিট করার পর সে সব ভুলে গেছে, জানে না, এটা তো তার আউট অফ ইয়েতে। এই জন্যে বেশিরভাগ ক্ষেত্রে সে ডাউন হয়ে যাবে, মানে অজ্ঞান। মাহাত্মা আঙ্কেল কিন্তু খুব রেয়ার ক্ষেত্রে কিন্তু একদম হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, টাইনা সিরা সব খারাপ। হ্যাঁ, আমার মারছে কত এই আমারও তো বলছে লেডি গুন্ডা। এটা একটু মাথায় রাখতে হবে, এটা কিন্তু রোগী না জেনে পরে সুস্থ হওয়ার পরে আমরা এসে এই জন্য যদি বলি যে ব্রেকিং নিউজ আসলে সিকেপি ডায়ালিসিস শুরুর আগে তাকে একটা কাউন্সিলিং করতে হবে, তাই না? আমাদের তো সেরকম ইয়ে নাই, আমি যতটুকু পারি করি আর কি। তাই তাহলে কি বলছিলাম যে ইন্ডিকেশন অফ ডায়ালাইসিস, আমরা আগে বলছিলাম যে এরকম একটা ঘটনা ছিল, অ্যাকিউট কিডনি ইনজুরিতে যদি এরকম হয় পটাশিয়াম এবং ক্রিয়েটিনিন, এই দুটোর উপরে ভিত্তি করে আমরা দিই। কিন্তু এখন পৃথিবীতেই বলে নো, এটা দিয়ে কোনো ফর্মুলা দেওয়া যাবে না, এটা ওই কনসালটেন্ট উনি তাকে দেখেন, উনি সিদ্ধান্ত নেবেন তার আসলে পালমোনারি এডিমা আছে কিনা, তার এই পটাশিয়ামটা মেডিকেলি কারেক্ট করা যায় কিনা। কারণ হলো তুমি যখন ডায়ালিসিসে যাও, প্রতি ডায়ালিসিসে বিশেষ করে একেআইতে বা যে কোনো পেশেন্টের যদি ডায়ালিসিস দাও, তার ইচ ডায়ালিসিসে 2 to 5% কিডনি ফাংশন কমে যায়।
কাজেই ডায়ালিসিসটা কোনো সুখকর কিছু না, খুব বিপদে বলে দিতে হয়। তার মানে হলো এই, একটা সিকেটিভ পেশেন্ট ক্রিয়েটিন 10 হলে তাকে যদি আমি গোতায় আরো 6 মাস নিতে পেরে লাভ বেশি। তুমি যদি ডায়ালিসিস স্টার্ট করলা, উইদিন 2 মান্থ তার ইউরিন ভলিউম 0 হয়ে যাবে। ওই যে কিডনির যে রিজার্ভ ফাংশন ছিল, রিজার্ভ ধরো 10% রিজার্ভ ফাংশন আছে, ওটার একটু ধাক্কা চালাইতে যদি পারে সে 6 মাস চলে যাবে। 6 মাস তার লাভ হলো, 6 মাসে 3, 6, 18, 2 লাখ টাকা সেভ হবে। পুরো ফ্যামিলি অস্থিরতা থাকবে না। তার একটা প্ল্যান করা যাবে কিছু, যে এই 6 মাস পরে আমার কিছু টাকা পয়সা জোগাড় করতে হবে, আমাকে ডায়ালিসিসে যেতে হবে, অথবা আমি ট্রান্সপ্লান্ট করবো। এই যে বিষয়গুলো, এই জিনিসগুলো করা যাবে। এই জন্য আমরা একটা কথা বলি যে এটা প্রোগ্রাম লাইট, প্রোগ্রাম লাইট। তাহলে এই যে বললাম এটা আমার সিদ্ধান্ত, আমি যা বলবো তরকারি শেষ। এটা এখন এখানে হলো স্মার্টনেস, কে কখন কোন সিদ্ধান্ত নিল। আমার বোনের তো স্যার ক্রিয়েটিনিন 8 হয়েছিল, আপনার যে ট্রিটমেন্ট করেন বলে তো নরমাল একেই। অথচ ওই পেশেন্টটাকে যদি কেউ ডায়ালিসিস দিত, ওই যে রেনাল রিজার্ভ কমে যেত, ওটা আলটিমেটলি সিকেটিতে চলে যেত। কাজেই এই জন্য এখন বলা হয় ইন্ডিকেশন অফ একেআই টোটালি ডিসিশন, সোজা। এটা দলিলপত্র নিয়েও কেউ কিছু করতে পারবে না, আমেরিকার আদালতের মামলাগুলো আমার কিছু করতে হবে। কারণ এই দেশে আমি সার্টিফিকেট আমি যা আছে তাই ওই ঠিক। ওকে, এইবার আসা সিকেডি। সিকেডির ইন্ডিকেশনে আমরা ডায়ালিসিসের কতগুলো প্রোগ্রাম বলি, যেমন ইউরিয়া বলি 30 মিলিমোল। 30 মিলিমোল মানে হলো 1 মিলিমোল ইউরিয়া মানে হলো 4 মিলিগ্রামে 120 মিলিগ্রামের 180। এইটার যদি বেশি হয় তাহলে দেওয়া যাবে। ক্রিয়েটিনিন 10 এর বেশি হলে তাহলে দেওয়া যাবে। পটাশিয়াম 6.5 এর বেশি হলে তাহলে দিতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো পালমোনারি ইডিমা, মানে বুকে পানি, শ্বাস নিতে পারছে না, বাই ভেন্ট্রিকুলার ফেলিওর বা এলভিএফ, ওটাকে আমরা বলি পালমোনারি ইডিমা। একেবারে গড়গড় করতেছে, এই পর্যন্ত ক্রেপিটেশন, তাকে ডায়ালিসিস দিতে হবে। এগুলাও কনসালটেন্ট ডিসিশন। এখানে ওরা কেউ বলছে যে না, আমরা এখানে কোন রকম বাধা ধরা নিয়ম দেব না। তুমি যদি পালমোনারি ইডিমাটা ইনজেকশন দিয়ে কমপ্লিট করতে পারো তাহলে ও হয় না, তার ইউরিন ভলিউম ভালো আছে, কিডনি সাইজটা অত ছোট হয় নাই, কারণ ডায়ালিসিস দিলেই কিডনি সাইজ কিন্তু ছোট শুরু হবে। তুমি যদি পারো রেনাল রিজার্ভ যতটুকু আছে ওটাকে কাজে লাগা, একটু হিট করো, ঘোড়ার একটু চামক দিয়ে একটু দৌড় দাস না, বিষয়টি হলো। কাজেই এই জিনিসগুলো দেওয়া হয়েছে, এটা একটা বইয়ে দেওয়া হয়েছে, বাট আলটিমেটলি লেখা আছে ইট ইজ দ্য কনসালটেন্ট। তাহলে ডায়ালিসিস ইন্ডিকেশন এইখানে। এখন আসো আমরা ইন্ডিকেশন এগুলো সব জানলাম, এখন আমরা দেখি যে আসলে ডায়ালিসিস কি, ডায়ালিসিস কি করি। এরপর আমরা বুঝে ফেলছি যে ডায়ালিসিস হলো মিনস সেপারেশন। সেপারেশন কি? টক্সিন গুলো ব্লাডের ভালো জিনিস থেকে পচা জিনিসটা সেপারেট করে এটা বানায় দেবে। এইটাই কিডনি যা করে, ফিল্টার যা করে, তাই ডায়ালিসিসের শাব্দিক অর্থ হলো সেপারেশন অফ দি কলয়েড ম্যাটেরিয়ালস এন্ড ক্রিস্টালাইন ম্যাটেরিয়ালস। কলয়েডটা হলো ভালো জিনিস, যেমন অ্যালবুমিন আর যা আছে, আর যত প্রোটিন আছে। আর ক্রিস্টালয়েড হলো সোডিয়াম, পটাশিয়াম প্লাস আদার যত ধরনের জিনিসপত্র আছে। যাই তো সব ক্রিস্টালয়েড যে খারাপ তা না। একটা রেনাল ফেইলিউর পেশেন্টের বিভিন্ন মলিকুলার ওয়েটের টক্সিন তৈরি হয়। আমরা জানি যে এটা শুধু ইউরিয়ার ক্রিয়েটিন তৈরি, দিস আর দি অ্যাকচুয়ালি রেনাল ফাংশন। ইউরিয়া অ্যান্ড আদার মেটাবোলাইজ, নামটা হলো আদার মেটাবোলাইজ। এখানে মোর দেন 538 টক্সিনস আর প্রডিউস, যেটা আমরা অনেকেই নাম জানি না। More than 538 toxins are produced in the body during chronic renal failure বা renal failure যাই বলি। এর মধ্যে প্রত্যেকটা 538টারও বেশি, এমন আরো কত কি আছে। এই যে টক্সিক ম্যাটেরিয়াল গুলো তৈরি হলো, এই টক্সিক ম্যাটেরিয়াল গুলোর মধ্যে বিভিন্ন সাইজের আছে।
সাইজটা করি আমার স্মল মলিকুল, মিডল মলিকুল আর লার্জ। আমরা এই স্মল মিডল লার্জ মলিকুল তোমাদের না জানলেও চলবে। কেন হলো আমরা যে ডায়ালিসিস দিই, ডায়ালিসিসের মধ্যে আমাদের টেকনিক অফ ডায়ালিসিসের মধ্যে আমাদের কি আছে, একটা মেশিন আছে, তাই তো? ডায়ালিসিস মেশিনটা কি আছে? ডায়ালিসিস মেশিনটা হলো একটা সুপার কম্পিউটার। এটা কিছুই না, এটা একটা কম্পিউটার। ডায়ালিসিস মেশিন এর মধ্যে সাপ্লিমেন্টারি মেকানিজম আছে 56। তোমরা বলছো কয়েকটা, কিন্তু মেকানিজম আছে 56 মেকানিজম। ওই যে বুতাম টিপতেছ, তুমি তো লালটা পিছিয়ে দেখো কেমনে বের করবে, ও মেশিন জানে, তুমি জানো না। তুমি খালি লিটার 3 লিটার বের করবে, কিন্তু কিভাবে বের করতে হবে উইদাউট হার্মিং দ্য বডি অফ দি পেশেন্ট, হ্যাঁ, ওটা মেশিন সিদ্ধান্ত। সো এটা কম্পিউটার না, এটাকে বলা হয় সুপার সুপার। কারণ তুমি যদি 500 ml দাও, সে 499 ml বের করবে, সে 500 ml বের করবে রিয়েলি যদি সে কাজ করে, মানে সে যদি ঠিক থাকে, বুঝতে পেরেছো? সো দিস ইজ এ সুপার কম্পিউটার। আমরা তাকে কতগুলো কমান্ড দিই, এই তুই এই করবি, এর বেশি করতে পারবি না, সে তার মতো করা করবে। তার মানে এই যে তার ব্লাড বের করলো, তার ব্লাড প্রেশার কমে যাবে না। আমরা পাম্প মিনিটে চিন্তা করছো, 200 ml ব্লাড মিনিটে বের হয়ে যাওয়া সোজা কথা, তাই নয় কি? কিন্তু পেশেন্টের বডি কোনো হার্ম হচ্ছে না, পেশেন্ট স্টেবল থাকছে, কেমন থাকছে, আবার আমাদের সাইডে বের করতে হবে। সো ডায়ালিসিস মেশিনটা সুপার কম্পিউটার। আমরা কি কি দিচ্ছি? আমরা একটা ডায়ালাইজার দিচ্ছি, তাই না? ডায়ালাইজার দিচ্ছি। এই যে ডায়ালাইজার, এই ডায়ালাইজারটা হলো, এইটাই হলো কিডনি, মানে সাকনি, গ্লোমেরুলাস, রাইট। এইটাই হলো, এইটা হলো গ্লোমেরুলাস। এই গ্লোমেরুলাসটাই হলো আসল, এইটা হলো সাকনি। আমরা দেখো এই গ্লোমেরুলাসটা কিরকম, এই মাইক্রোফিলামেন্ট আছে, ওই যে লম্বা লম্বা ইয়েগুলো দেখতেছো, ওই মাইক্রোফিলামেন্ট গুলো, ওগুলো প্রত্যেকটা কিন্তু একটা পাইপ, মাইক্রো চুলের মতো যে জিনিসগুলো, ওগুলো কিন্তু পাইপ। তার মানে পাইপটা এত, ওই পাইপের মাথাগুলো একসাথে লাগানো থাকে। মনে করো একটা গ্লাসের মধ্যে পাইপগুলো লাগায় ওই গ্লাসের লাগায়, তাহলে এই যে পাইপ এরকম ওদের থাউজেন্ডস অফ পাইপস, তাহলে এতগুলো পাইপ যখন রইল, এটা কিন্তু গ্লাসের ভিতরে রইল। তার মানে পাইপ থেকে রক্তটা কিন্তু গ্লাসে কখনোই বেরোবে না। কারণ হলো ওই পাইপগুলো দিয়ে ছোট ছোট ফুটা আছে, ফিল্ট্রেশন হচ্ছে। গ্লোমেরুলাসে মানে ডায়ালাইসিসের সময় 3টা মেকানিজম কাজ করে। একটা তুমি বলেছো ফিল্ট্রেশন, একটা অসমোসিস, একটা ডিফিউশন। অল দিস 3 mechanisms included here. এটা তোমরা হয়তো বুঝবা, ডিফিউশন ওরা বুঝবে না, দরকার। এখন আমি যেটা বলছি, গ্লোমেরুলাসটা, তোমার কি গ্লোমেরুলাস আছে সাথে? নাই। একটা ওই কি বলে ডায়ালাইজার থাকলে বোঝা যাবে। স্যার আনার ব্যবস্থা করব, বলেন। ওইটা আসলে কিছু না, দিস আর দ্য মাইক্রোফিলামেন্টস। এটা প্যাকেট অফ মাইক্রোফিলামেন্টস। অল মাইক্রোফিলামেন্টস আর সেমি পারমেবল মেমব্রেন। মানে মানে দূরত্ব চুলের মতো, এই যে চুলের মতো নাই, এর গা দেবে ওই ফাইবার, এরকম মিলিয়নস অফ ফাইবার্স আছে, এক একটাতে 1 লাখ বা তার উপরে। এবং আমরা যদি গ্লোমেরুলাসের যে সাকনিগুলো, 2টা কিডনির সাকনিগুলো যদি আমরা এরকম ছড়াইয়া দিই, ওটার সারফেস এরিয়া কত হয় বল? 1.6 মিলিয়ন না, কত স্কয়ার মিটার? স্কয়ার ফিট, স্কয়ার মিটার। মিটার আমাদের একটা অ্যাডাল্টের গ্লোমেরুলাস 1.8 to 2.1 স্কয়ার মিটার। দেখো গ্লোমেরুলার সারফেস এরিয়া কত? দেখ গোল সারদে। তার মানে হলো একটা সাকনি, তোমার এটা একটা সাকনি, এই সাকনিতে যদি আমি এরকম নলের মতো করি, সাকনি তো এদিকে বেরোবে,
এই চাকরিটা খুলে দিই যদি, তাহলে এইটার এরিয়া হলো 6 ইঞ্চি 6 ইঞ্চি 6 ইঞ্চি, তাহলে 6 6 36 স্কোয়ার ইঞ্চি, তাই না? আর যদি আমরা ইয়েতে ফিটে করি তাহলে হাফ ফিট পূরণ করলে হাফ 1/4 স্কোয়ার ফিট। 16.1 সেন্টিমিটার স্কয়ার। কত? এখন দেখা যায় 516.1 সেন্টিমিটার স্কয়ার। সেন্টিমিটার স্কোয়ার, তো মিটারে কম। যদি স্যার 516.1 স্কয়ার সেন্টিমিটার কি দেখাচ্ছে, কি দিছস, কি সার্চ কি? স্যার দিয়েছে হচ্ছে স্যার টোটাল সারফেস এরিয়া অফ ডব্লিউএলএস। হ্যাঁ, ওটা 100 তে ভাগ কর। তাহলে 5.16 ইয়েস, 5.16। তার মানে এই 5 মিটার এরকম 5.1 এর তুই রুট করতো 2 দুগুণে 2.5, তার মানে 2.5 মিটার 2.5 মিটার এত বড় একটা কাপড় দিয়ে সাকতাছস, এটা ফ্ল্যাট কর 5.1 এর সারফেস এরিয়া কর, তাইলে এই এত বড় সাকতিটা ব্লাডটা সাকতেছে, এত বড় সাকতিটা ডায়ালাইজারের মধ্যে। ইয়েস, না ডায়ালাইজারের মধ্যে না, আমাদের বডিতে। বডিতে হ্যাঁ, ডায়ালাইজারের মধ্যে দেখা যাবে যে তোর ওখানে সারফেসে লেখা আছে 1.6, লেখা আছে 1.6, 1.8, এখন 1.8 ব্যবহার 1.5, 1.8, 2.1 পর্যন্ত আছে। surface আমরা স্ট্যান্ডার্ড 1.5 দিলেই চলে, তবে 1.6 দিলে বলা হয় যে ইয়েটা বেশি। আর 1.8 এটা হলো হাইপার সার্কুলেশন অথবা হাইপার ফ্লাক্স ডায়ালাইসিস যদি দিই আমরা, তাই হাই ফ্লাক্স দিচ্ছি স্যার High 1.8। flux। হ্যাঁ, এই 1.8, তার মানে এইটা এত বড় একটা সার্কিট হচ্ছে। তো এইটা হলো তাই, এটা সার্ফেস হলো 1.6 বানা হলো 1.6 এর রুট কত আসে? 1.4 আসবে না? 0.4 মিটার, মানে 0.4 মিটার হলো তোর 3 ফিট 1.5 ফিট এত বড় একটা সার্কিট, 1.5 ফিট বাই 1.5 ফিট। এইটার মধ্যে ব্লাড গুলো সার্ফেস, এইটা ওইটাকেই বিভিন্ন মাইক্রোফিলামেন্ট করে ওই ফুটার ভিতর দিয়ে ব্লাডটা আসে। তার মানে আমি যদি এইটা মাইক্রোফিলামেন্ট, এরকম মিলিয়নস অফ মাইক্রোফিলামেন্ট এই গ্লাসের মধ্যে আছে। গ্লাস কোনটা? এই প্যাকেটটা। মাথাগুলো এই যে যেটা দিয়ে ব্লাড ঢুকে আর বেরোয়, এইখানের মধ্যে আছে, যাতে সবগুলো ফোঁটা দিয়ে এই ব্লাডটা আসে, কিন্তু সে কখনো প্যাকেটের গায়ে আসবে না। তখনই আসবে এই ফিলামেন্টগুলো যদি ফেটে যায়, নলে আসবে না। তোমরা যদি কখনো দেখো যে ফিলামেন্ট থেকে এখানে ব্লাড চলে আসছে এবং এটা আউটফ্লো, তার মানে কি বাইরে থাকতেছে পানিটা, পানি ওই যে ডায়ালাইজার, তার মানে কি ডায়ালাইজারটা ঢুকতেছে, এটা ব্লাড ঢুকতেছে ওই ফিলামেন্টে, ডায়ালাইজারটা অ্যান্টি কাউন্টার মেকানিজম কি বলছে তোদের জন্য, এটা কাউন্টার কারেন্ট মেকানিজম, মানে টিউবুলার ফিল্টার একদিকে যাবে আর ব্লাডটা উল্টে যাবে। এই জন্য এইটা দিয়ে যদি আর্টারি এন্ডে ব্লাড যাবে, ভেনাস দিয়ে বেরোবে, আর এর উল্টো দিক দিয়ে পানি বের হবে, উল্টে বুঝছিস? উল্টা সে তো জানি স্যার, আপনি আগে আমার শিখাইছি। আচ্ছা, এখন ওই পানিটা এই গ্লাসের মধ্যে থাকে, তার মানে গ্লাসের মধ্যে দি ফিলামেন্টস আর ডিপড ইনটু দি ওয়াটার, মানে ডায়ালাইজার। এই ডায়ালাইজারটার মধ্যে ওই ব্লাড থেকে এক্সচেঞ্জ হবে। ডায়ালাইজার কম্পোনেন্ট গুলো কি আছে? ব্লাড সুগার আছে, ক্যালসিয়াম আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে না? ডায়ালাইজারে কি কি আছে দেখে নিন, মানে ডায়ালাইসেট, সরি ডায়ালাইজার ফ্লুইড গুলাতে বাইকার্বনেট ফ্লুইডে লেখা আছে, বাইকার্বনেট আছে। সোডিয়াম কেন? আছে, বাইকার্বনেট ঢুকবে, পেশেন্টের অ্যাসিডোসিস থাকে, ওখান থেকে হাইড্রোজেন বের হবে, ক্যালসিয়াম আছে কিছুটা, সোডিয়াম বেশি থাকলে ওখান থেকে এখানে আসবে অথবা এখান থেকে এখানে যাবে। এই জন্য কন্ডাক্টিভিটি বলি আমরা, তার মানে সোডিয়াম এই ডায়ালাইজার ফ্লুইডে কতটুকু সোডিয়াম যাবে এটা আমাদের ওই মেশিনে কন্ট্রোল করা যায়। যাই হোক, তাহলে এখন ফিল্টারটা হচ্ছে কিরকম, এখান থেকে ইউরিয়া ক্রিয়েটিন এইখানে আসতেছে, ওই যে পানির সাথে ফ্লোতে বেড়ে যাচ্ছে। মেকানিজমটা এই, তাহলে দিস ইজ আর্টিফিশিয়াল কিডনি। কিডনি আসলে কি কিছুই না, এটা মাইক্রোফিলামেন্ট, সার্ফেস এরিয়া বলি আমরা চাকনি, কিন্তু চাকনিগুলো মজা হবে, এরকম একটা ফিল্টার মতো থাকবে, ওটার ভিতর দিয়ে কোনো এক ফোঁটা রক্ত বাইরে যাবে না, ওটার ভিতরে যাচ্ছে, আর ওটা ডিজলভ ইন দ্য ওয়াটার, ওই ওয়াটারের মধ্যে। স্যার যেটা বলতে ধরেছেন স্যার, যদি কখন আমরা ব্লাড পাই
তাহলে ওটা খারাপ হচ্ছে আমাদের শেষ হয় না, ট্রেনিং শেষ হয় আমরা না, জানা তখন ট্রেনিং শেষ হলে শেষ হয় না। ওটা হলেই মেশিনে ইয়ে দিবে আমি আইসা রান্না করবো। ফিলামেন্টের বাইরে ব্লাড আমি আসলে আইসা রান্না করবো। সেন্সর আছে, ওই যে বলে না এটা সেন্সর নষ্ট, ওটা সিগন্যাল দিয়ে দিবে, কারণ দেয়ার বি বিগ ডিফারেন্স অফ প্রেশার। এই জন্য তো বললাম এটা সুপার কম্পিউটার, তার ভেনাস প্রেশার কত থাকবে, তার ব্লাড প্রেশার কত থাকবে। আমরা জানি কিডনিতে গ্লোমারুলাস একটা ফিল্ট্রেশন প্রেশার আছে, ডেফিনিট 10 মিলিমিটার মার্কারি প্রেশার না হলে সে ফিল্ট্রেশন হবে না। এইটা তাই মেনটেন করে, ওটা মেশিনে মেনটেন করে, তোমরা জানো না। তোমরা খালি কি করো, 3টা জিনিস করো, আলট্রাভিটার, ব্লাড ফ্লো, টাইম, শেষ। কিন্তু এটার ভিতরে বডিতে যে মেকানিজম, অল দি মেকানিজম ইন দ্য বডি সব আছে স্যার, এটা আপনি আমারে শিখাইছিলেন আগে, যে যখন দেখবি সোডিয়াম এত এরকম করবি, পটাশিয়াম এত এরকম দিবি, ঠিক আছে, এগুলো সব ওখানে সেটআপ করা আছে। আচ্ছা, এখন তাহলে আমরা ডায়ালাইসিস করতে গিয়ে গেলাম, একটা ডায়ালাইজার দিলাম, একটা ব্লাড লাইন, আর নিডেলেই তো আর ডায়ালাইজার ফ্লুইড পাস হওয়ার জন্য। এখন এখানে একটু কথা আছে, আমরা যে ক্যানের যে ডায়ালাইজার ফ্লুইডটা পাই, এটা আসতে বলা হয়, এটার নাম হলো ডায়ালাইসেট কনসেন্ট্রেট। ডায়ালাইসেট কনসেন্ট্রেট, ওটা কিন্তু ডায়ালাইসিস ফ্লুইড না, ওটা কনসেন্ট্রেট। ডায়ালাইসিস কনসেন্ট্রেট এর নাম, ওটা এ পার্ট বি পার্ট না না স্যার, হালকা লেখে দিবেন আছে নতুন স্যার, খালি শেষ নাকি লাগবে? লাগবে। ওটাকে বলি আমরা ডায়ালাইসিস কনসেন্ট্রেট, তাই না? তাইলে আমরা পিউরিফাইড ওয়াটার তৈরি করি, আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট একটা আছে, আর রিভার্স অসমোসিস, তার মানে ওই যে তোমরা ফিল্টার ওয়াটার খাও, ওই ওয়াটার কোয়ালিটি ওই একই জিনিস। কারণ হলো যে ওই ওয়াটারটা ব্যাকটেরিয়া ফ্রি থাকতে হবে, কোনো ধরনের কেমিক্যালস থাকতে পারবে না, ক্লোরিন থাকতে পারবে না, কোনো কিছু থাকতে পারবে না। ওই পিউরিফাইড ওয়াটার অথবা আরও ওয়াটার, এইটা আসবে কতটুকু আসবে? আমরা একটা ডায়ালাইসিস কমপ্লিট করতে আমাদের আরও ওয়াটার লাগে 4 ঘন্টা। স্ট্যান্ডার্ড 200 ml তুমি ইয়া দিলা, ওই পাম্প দিলা বা 250 ml পাম্প দিলা, ওরকম 60 কেজি একটা মানুষের 4 ঘন্টা যদি ডায়ালাইসিস করতে দাও, স্ট্যান্ডার্ড 120 লিটার ওয়াটার লাগে। ওয়াটার আরো আছে, আরো আরো ওয়াটার লাগবে 120 লিটার মাছ। এখন আসবো এই আরো ওয়াটার এই যে ভেতরে ঢুকছে, তাই না, একটা ইয়েতে ঢুকছে, আর মেশিনে তোমার ডায়ালাইসিস কনসেন্ট্রেট নিচ্ছে, ডায়ালাইসিস কনসেন্ট্রেট নিচ্ছে, মেশিন নিচ্ছে তো না কাটা লাগবে। আচ্ছা, কাটা লাগবে না, তাইলে এমনি যাবে। ওই মেশিন দেখো বোতল থেকে হলো ওষুধটা নিচ্ছে আর লাইন দিয়ে পানি নিচ্ছে, এই দুইটা ভিতরে একটা মিক্সিং চেম্বার আছে ডায়ালিসিস মেশিনের মধ্যে, একটা মিক্সিং চেম্বার আছে। মিক্সিং চেম্বারে একটা নির্দিষ্ট প্রপোর্শনে মিক্স হতে হবে, নাহলে হবে না, নাহলে ওটা ফাইনাল ডায়ালিসিস ফ্লুইড হবে না। মিক্স হয়ে ফাইনাল হয়ে তারপরে মেশিন থেকে ওটা ডায়ালাইজারে ওই যে বেড়ে যাবে, ঠিক আছে? তাহলে মিক্সিং চেম্বারে কতটুকু মিলবে দেখো, 1:34 অনুপাতে। তার মানে হইল 1 ml ইয়ে কি বলে, 1 ml ডায়ালাইসিস কনসেন্ট্রেট আসবে আর 34 ml ওয়াটার, এই দুইটা মিলে 35 ml হবে। তার মানে হলো এই 1 লিটার যদি কনসেন্ট্রেট যায়, তাহলে তোমার 34 লিটার ওয়াটার লাগবে। তাহলে প্রপোর্শনটা হলো 1:34। তার মানে ডায়ালাইসিস যদি তোমার কনসেন্ট্রেট 1 ml যাবে আর 34 ml হলো তোমার আরো ওয়াটার যাবে। এই যে 35 ml হলো, দিস ইজ কল্ড ফাইনাল ডায়ালাইসিস ফ্লুইড। এইটা এই যে সাইড দিয়ে দেখছো, এই সাইড এই সাইডে উপরে কোনটা, উপরে তো এই আটারে লাল নীল লাল নীল কোনটা, এটা স্যার, নিচে আর এটা উপরে। এটা কিন্তু ডিরেকশন, ডিরেকশন ছাড়া কিন্তু হবে না। আচ্ছা, তাইলে এইটা দিয়ে আর্টারি, এটা বলে এটা দেই,
এইটাতে ডায়ালাইসিস ফ্লুইড। এই যে ফাইবারগুলো দেখতেছো এটা খোলা আছে, এটা খোলা আছে না এটা কোন এলাকা আমাদের সি কোন না, সিরার পয়েন্ট আছে, সিরার পয়েন্ট আছে। আছে আছে কাটা আছে। ঘুমিয়ে দাও তাতে ছিল আগে এইটার ভিউজ এই যে এটা এমন ভাবে লাগানো আছে যে ব্লাডটা এই দিকে যাবে, এই যে হাজার হাজার মাইক্রোফিল্টার আছে ওটা কিন্তু টিউব, ওই টিউবটা ঢুকবে, ঢুকে এদিকে বেরোবে, একই জিনিস। এই যে তার মানে এই টিউবগুলো এই যে খালি গা, এই যে গ্লাসের মধ্যে যে বসালাম চারিদিকে যে পানি, তার মানে এই গ্লাসের বাইরে হলো পানি। দিজ অল আর ইমার্সড ইন দ্য ফ্লুইড, ডায়ালাইসিস ফ্লুইড, ফাইনাল ফ্লুইড, যেটা ওই যে মিক্স করে ঢুকাই যাবে, এটা অল আর ইন দি ফাইনাল ডায়ালাইসিস ফ্লুইড। ঠিক আছে? সো এইটা একদম ইয়ে করা, ওইরকম মেকানিজম করা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ফিল্টারগুলো সারফেস এরিয়াগুলো এখানে দেখা যাবে, এটা কত 1.6 তার মানে অলমোস্ট ইকুয়াল টু দি কিডনি। ঠিক আছে? আচ্ছা, এখন বিভিন্ন মেকানিজম ওটা বেশি লো ফ্লাক্স আর হাই ফ্লাক্স সম্পর্কে বলুন। কিছুই না, এটা সারফেস এরিয়া যেটা বেশি হবে হাই ফ্লাক্সের হ্যাঁ, ওই যে ছিদ্রগুলা মেমব্রেন গুলো একটু বেশি কম। বড় বডি আছে, আমরা চাইলে তার প্রিভেন্টিভ ডায়ালাইসিস করি। আর একটা কিছু আছে হাই ফ্লাক্স সাধারণত। আচ্ছা, ডায়ালাইসিস নিয়ে একটা কথা তোমাদের আমি ইচ্ছে করি বলি না, যেমন ধরো সরাসরি কেউ যদি বলে ডায়ালাইসিস ইন্ডিকেশন কি, কিডনি ফেল, মানে রেনাল রিপ্লেসমেন্ট থাকবে। রেনাল রিপ্লেসমেন্ট থাকবে দুইটা, মানে কিডনির পরিবর্তে ফাংশন, একটা ডায়ালাইসিস একটা তাই তো। এখনকার যুগে ডায়ালাইসিস মানে তো সে সেপারেশন, ডায়ালাইসিস বললেই মনে হয় যে তার কিডনি ফেল হয়ে গেছে। কিন্তু এখন এই ডায়ালাইসিসটা ভেরিয়াস টাইপস হয়ে গেছে, ইন ভেরিয়াস ডিজিজেস, নট অনলি কিডনি ফেল। আমরা ডায়ালাইসিস সো মেনি ডিজিজেস, আদার ডিজিজেস দিতে পারি। কিরকম? যেমন ধরো এসএলই, লুপাস নেফ্রাইটিস, এটা নন রেনাল ইন্ডিকেশন অফ ডায়ালাইসিস, নন রেনাল ইন্ডিকেশন। কিডনি ছাড়া কি কি কারণে আমরা ডায়ালাইসিস দিতে পারি? আচ্ছা, তাহলে এটা একটু শেষ করলাম। তাহলে আমরা ব্লাড লাইন নিলাম, তাহলে 1:34, তাহলে 120 লিটার পানি লাগবে, আর তার পরিবর্তে এত লিটার ইয়ে লাগবে, ওই যে 12 লিটার তোমার ইয়ে লাগে, ফ্লুইড লাগে 12-10 লিটার। আচ্ছা, আমরা এখন নন রেনাল ইন্ডিকেশন, এটা একটু জেনে রাখো। নন রেনাল ইন্ডিকেশন অফ ডায়ালাইসিস, ডায়ালাইসিস ইজ নাওয়াডেজ অ্যামেজিং। যেমন ধরো পালমোনারি ইডিমা, যে কোনো কারণেই হোক, এত পানি জমছে, তারে 1000 ল্যাসিস ইনজেকশন দেওয়ার কাজ হচ্ছে না, আমরা কি করি? এই 2টা ডায়ালিসিস দিয়ে দিই। এই কিন্তু কিডনি ক্রিয়েটিভ কোনো বিষয় না। এটা বলে মানে পালমোনারি ইডিমা নট কারেক্টেড বাই মেডিকেল, তার কিডনি হয়তো যে কোনো কারণে এত পানি আছে, ধরে কিছুই করা যাচ্ছে, ডায়ালিসিস দিয়ে 3 দিনে সারা 5 লিটার বের করে দেন, 2 দিন দাঁড়ায়। আচ্ছা, হাইপার ক্যালেমিয়া, পটাশিয়াম এত বেশি যে সারা এটা ওষুধ দিয়ে কোনো কন্ট্রোল করা যাচ্ছে না। 2-3 দিন পর পর আমি এত হাইপার ক্যালেমিয়া ট্রিটমেন্ট দিতে কমে না, এই 6-7 থাকে, যে কোনো সব হয়ে যাবে, এই ডায়ালিসিস দিয়ে। সাম সিস্টেমিক ডিজিজেস যেমন এসএলই, এসএলইতে কখন কখন আমরা দেই, সেটা হলো এসএলই ডিজিজটা ইমিউনোলজিক্যাল ডিজিজ, অটোইমিউন ডিজিজ, এবং এখানে হিউজ পরিমাণে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হয়, এবং তারা কিডনিতে জমা হয় বিভিন্ন বডির বিভিন্ন জায়গায়, যেমন গালে, মুখে, ওই যে বন্ধ হয়ে যায়, যার জন্য র্যাশ হয়, এই হয় সেই হয়। এখন দেখা যাচ্ছে যে কোনো কারণেও এটা তৈরি হচ্ছে না, বলে কারেক্ট করতে পারছি না, তখন আমরা ডায়ালিসিস দিয়ে
ওই যে ইমিউন কমপ্লেক্সগুলো আছে ওগুলোকে বের করবে। ওই ক্ষেত্রে হাই ফ্লাক্স ডায়ালাইসিস দিতে হবে, বড় ফোটার এই ফিল্টার নিতে হবে। হাই ফ্লাক্স কিছু না, যা চেঞ্জ অফ দি ওই কোর অফ দি ডায়ালাইজার, এইটাই। তাহলে কি হবে, আমি খুব দ্রুত যদি ওই অ্যান্টিগুলো ইয়ে দিই তাহলে বডিটা খুব ক্লিয়ার হবে। সো দিস ইজ অলসো নন রেনাল ইন্ডিকেশন অফ ডায়ালাইসিস। তারপরে ভেরি মাচ মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন। তুমি বুঝতে পারো এমন ভাবে ব্লাড ট্রান্সফিউশন এমন রিয়াকশন হয়েছে যে আর বেশি লাইসিস হয়ে হিমোগ্লোবিন যেগুলো ছড়ায় সেটা কিডনি বন্ধ সমস্ত কিছু করে ফেলেছে। মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন সাম কেস, সবসময় না, মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন। তখন আমরা ডায়ালিসিস দিয়ে ওই জিনিসগুলোকে ক্লিয়ার করি। সো there are so many non-renal indications, যেমন মাইস্থেনিয়া গ্র্যাভিস, অটো অ্যান্টিবডি দিয়ে ওখান দিতে পারি। তারপরে আমরা দিতে পারি গুলেনবেরি সিনড্রোম, গুলেনবেরি সিনড্রোম ওটা দিতে পারি। মানে অটোইমিউন ডিজিজ না, মানে কি করবে ওই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স বের করবে, কথা একটাই, মানে একটা হিউজ লোড অফ অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স বের করবে। এটা খুব সিম্পল, কিভাবে বের করি সেটা পরে কথা, বাট ইন্ডিকেশন যদি দিস আর কল নন রেনাল ইন্ডিকেশন অফ ডায়ালাইসিস। তাই আমরা ডায়ালাইসিসটা আমরা জানলাম, ডায়ালাইসিসটা কিছুই না, সেপারেশন করে কি কি সেপারেট করবা সেটা তো টক্সিক ম্যাটেরিয়ালস হোয়াট এভার ইট মে বি। তারপরে ধরো ড্রাগ পয়জন, সেলিসাইলেট পয়জন, ডায়াজিপাম পয়জন, ওটার আলাদা ফিচার আছে। এই কনভেনশনাল ডায়ালাইসিস হবে না, ওটা আলাদা ফিল্টার আছে। সেলিসাইলেট একটা হয়েছে যে অজ্ঞান হয়ে গেছে, অ্যাসিডোসিস হয়েছে, অ্যালকোহল পয়জনিং, দি দাও। So these all are any toxic substances. Unknown, yes, unknown. Definitely. স্যার একজন অ্যালকোহল পয়জনিং এ মারা গেছে, তাকে সারা রাত ডায়ালিসিস দেওয়ার পরও ভালো পড়ে না। না, তো তখন সে আউট অফ পারেনি, ওর যে ড্যামেজিং ইফেক্ট গুলো সেট করে ফেলছে। টাইম ইজ দ্য ফ্যাক্টর, তুমি কখন সিদ্ধান্ত নিলা, কখন দিলা সেটা। তো কাজেই এখন কেউ যদি বলে এই জন্য তো নেফ্রোলজিস্ট এখন মেডিসিনের কাজ, কেন দাদা জান না, তারা যা ইচ্ছা করে। একটা রেনাল ফেলিওর কেউ তারা একটা ওষুধ দেখতে পারে না, ভয় পায়, কিডনি ছাড়া চলবে। সো কিডনি ইজ দ্য হেড অফ দি মেডিসিন। সো নন রেনাল ইন্ডিকেশন ডায়ালাইসিস একটা ছোট বিষয় না, ডায়ালাইসিস একেবারে টোটালি ভেরি ডিফারেন্ট, ভেরি ডিফারেন্ট। ডায়ালাইসিসের কিছু মডিফিকেশন ভ্যারিয়েন্ট আছে, যেমন প্লাজমা ফেরেসিস, ওয়ান অফ দি টাইপ অফ ডায়ালাইসিস, প্লাজমা ফেরেসিস। তারপরে ধরো ডায়ালাইসিস তুমি টক্সিন বের করবে না, ওই যে পালমোনারি এডিমা, ওটাকে অ্যাকচুয়ালি বলে হেমোডায়াফিল্ট্রেশন। তার মানে শুধু পানি বের করবে, আর কিছু বের করবে না। এর আলাদা আলাদা আমরা বলছি, আমরা পড়ছি, কিন্তু এটা প্রত্যেকটারই আলাদা ডেফিনেশন, তো ওগুলা মাথায় দিয়ে দরকার। আপনি তো স্যার মাঝে মাঝে বলেন আমাদের যেটা শুধু পানি বের করবে, শুধু পানিটা বের করবি, ওটার অন্য কোনো কাজ নেই। অন্য কিছু না, এই জন্য ফ্লো কমায়, এই কমায়, শুধু পানি। ঠিক আছে, এই জন্য অনেক কিছু আছে। তারপরে ধরো ভেনাস ফিল্ট্রেশন, ওটার মধ্যে আর্টারিতে আমরা শুধু ভেনাস মানে অনেক কিছু আছে। তারপরে ধরো সিভিয়ার জন্ডিস বা হেপাটিক ফেইল, হেপাটিক প্রিকোমা, আমরা ডায়ালিসিস দিয়ে অপারেশন করি। সো ডায়ালিসিস ইজ অ্যামেজিং, মানে এটা নিয়ে চিন্তা করলে মানে অনেক কিছু। আমরা যেটা দিচ্ছি আমরা ডায়ালিসিস করি, সেটা রেনাল স্যার পাম্প বাড়ানো কমানোর হিসাবটা স্যার কিভাবে করে? এইটা পাম্প বাড়ানো কমানোর হিসাবটা হলো আলট্রাসোনিকের হিসাবটা অল ডিপেন্ডস অন দি পেশেন্টস কন্ডিশন। পেশেন্টের যদি ব্লাড প্রেশার ভালো থাকে তাহলে তুমি পাম্প বাড়াবে। সাধারণত 200 থেকে 250 মিলি আমারটা বন্ধ হয়ে যাবে, ব্লাড ফ্লো ইয়ে হয় না, বন্ধ ভালো হয়ে যাবে। যাবে। ঠিক আছে, কিন্তু আমরা দিই চালাতে তখন আবার এই জন্যে এখন যেটা আমি বলি তোমাদের দেওয়া ব্যাপার 100 যেমন ধরো নর্মাল ডায়ালাইসিসে, নর্মাল একটা ডায়ালাইসিস এই যে
এই যে ওয়াটার এটা save বললাম, করে রাখো, এটা ডায়ালাইসিস চলতেছে। বললাম, একটা নর্মাল ডায়ালিসিস যেখানে